আমার মোহাম্মদ কামাল হোসেন। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ২টা ভাই আর বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল ৩ ভাই ২ বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের এক প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক, তথা বলতে গেলে একজন রিক্সা চালক। কেননা আমাদের এলাকাতে ওই ভ্যান গাড়ি করেই মানুষ পারাপার করা হয়। এখান থেকে ওইখানে মানুষ যাতায়াত করে ভ্যান গাড়ি করেই। তো আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের সংসারটা বেশ অভাব অনটনের সংসার। এতগুলো পরিবারের সদস্যের মুখে আমার বাবার একার পক্ষে খাবার তুলে দেওয়া প্রায় অসম্ভব। তাই তো ছোটোবেলা থেকে দেখে আসছে আমার বড় ২ ভাই আর আমার বড় বোন, তারা মানুষের বাড়িতে কাজ করে। তারা পড়াশোনা করার কোনো সুযোগ পায়নি। তাই আমার মা স্বপ্নে দেখেছিল আমাকে পড়াশোনা করাবে, কিন্তু এই পরিবারে থেকে আমাকেও পড়াশোনা করানো কোনোভাবেই সম্ভব নয়। যার কারণে আমার মা আমার মামার দ্বারস্থ হয়। আমার মামা একজন আর্মি সদস্য, মানে আর্মিতে চাকরি করেন, আর মামাও তার শ্বশুর বাড়িতে থাকে। আমার মামার সঙ্গে আমার মায়ের বেশ মধুর সম্পর্ক। আমার মা তখন আমার মামাকে বলল, এমন এমন ঘটনা, আমাদের কামালের কিন্তু পড়াশোনার জ্ঞান বুদ্ধি অনেক ভালো আছে, ওই কিন্তু খুব ভালো ছাত্র হবে, ওরে যেটা পড়ায় সেটাই তার মনে থাকে। ও যদি এখানে থাকে তাহলে তার ভাই আর বোন তার বাবার সঙ্গে সেও দিনমজুরের কাজ করবে, তার কোনো ভবিষ্যৎ হবে না। ভাইরি, তুই যদি পারিস আমার এই মেধাবী ছেলেটাকে একটু কাজে লাগা, ওর যদি পড়াশোনা করানো যায় তবে আমি নিশ্চিত একদিন ও মানুষের মতো মানুষ হবে। এই কথা যখন আমার মা আমার মামাকে বলল, আমার মামার নিজেরও কিন্তু থাকার কোনো জায়গা নেই, তিনি শ্বশুরবাড়িতে বেশ কষ্ট করে আছে। তারপরেও আমার মায়ের কথা শুনে আমার মামা তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে, মানে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আমার বয়স তখন আনুমানিক ৮ থেকে ৯ বছরের কাছাকাছি। তখন আমি এক এলাকার একটা প্রাইমারি স্কুলে পড়তাম। ওই প্রাইমারি স্কুলের পড়াশোনা বন্ধ করেই আমি তখন আমার মামার সঙ্গে আমার মামার শ্বশুর বাড়িতে চলে যাই। তো মামার শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই সত্যি কথা বলতে গেলে আমার মামি বা আমার যে মামার শ্বশুর শাশুড়ি আছে, তারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন। পৃথিবীতে এমন মামি হয় না যিনি আমাকে সম্পূর্ণ মায়ের মতো ভালোবাসা দিতেন। আমি আমার মামার ওই শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমার জীবনটা সম্পূর্ণ পাল্টে যায়। আমার কাছে মনে হয় আমি যেন একটা স্বর্ণালী জীবনের সাথে দাঁড় হয়েছি, যেখানে আমি ৩ বেলা সাদা ৩ মুঠো ভাত পাইতাম না, এখন সেখানে ভাতের সঙ্গে মাছ আর মাংসও পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মামার শ্বশুর বাড়িতে আমার ঠিক এভাবেই দিন আর রাতগুলো কাটতে থাকে। ১ দিন ২ দিন ৩ দিন করে আমি সেখানে বড় হচ্ছি। আমার মামার আর কোনো শালা সম্বন্ধী ছিল না। আমার আমার মামার হচ্ছে আমার মামার যিনি আমার মামানির আর কোনো ভাই বোন নাই। যার কারণে দেখা যায় ওদের পরিবারে সব কিছু আমি করতাম। বাজার সাজার থেকে শুরু করে যে সময় যা লাগতো মামা টাকা পাঠাইতো, এবং মামার ওই টাকা দিয়ে সমস্ত কিছু আমি নিজেই পরিচালনা করতাম। এই জন্য দেখা যায় ওই গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে অনেকটা ভালোবাসতো। এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে উঠি। হাই স্কুলেও আমার পড়াশোনা বেশ ভালো ছিল। এক পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে আমি এসএসসি পাস করি, এবং এসএসসি রেজাল্টও আমার বেশ ভালো হয়। এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে আমার মামা তখন আমাকে বলল, একটা কাজ কর, সামনে হয়তো আর্মিতে লোক নেবে, আমি চেষ্টা করবো তোকে আর্মিতে ঢুকানোর জন্য। কিন্তু তখন আসলে সরকারি চাকরি মানেই সোনার হরিণ। আর মাশাআল্লাহ, আমি কিন্তু দেখতে শুনতে এমনই ছিলাম, লম্বা ছিলাম, ফর্সা ছিলাম, মানে একজন সৈনিক হওয়ার জন্য যতটুকু শারীরিক যোগ্যতা দরকার আমার মাঝে সব কিছুই ছিল। এরপরে আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি আমার মামার এলাকারই একটা কলেজে ভর্তি হই। কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার ঠিক ৩ মাস পরে আর্মিতে তখন লোক নেবে। তো মামা তখন আমাকে কিন্তু ট্রেনিং করাইতো। মামা যখনই বাড়িতে আসতো, কীভাবে মানে সম্পূর্ণ ট্রেনিং মামা আমাকে করাইতো। মামা তখন প্রায় একদম রিটায়ার্ডের পর্যায়ে, সে রিটায়ার হয়ে যাবে এরকম একটা পর্যায়ে তিনি তখন ছিলেন। তো আলহামদুলিল্লাহ, মামার রিটায়ারমেন্টের আগেই আমি আল্লাহর অশেষ রহমতে আর্মিতে তখন চান্স পাই। আমি তখন আর্মিতে সৈনিক হিসাবে জয়েন করি। তবে আর্মি ট্রেনিংটা বেশ কষ্টকর ছিল ভাই, এটা আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে এর থেকেও কষ্ট দুনিয়াতে আর কিছু হতে পারে না। যখন আমি আর্মিতে কোয়ার্টারে ট্রেনিং করি, ও আল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, ট্রেনিং সম্পূর্ণ করার পরে আমাকে তখন বান্দরবনে, আমাকে হচ্ছে আমার চাকরি জীবনের প্রথম শুরু হয় বান্দরবান।
তো একটা কথা কি, আমাকে যখন বান্দরবানে ট্রান্সফার করা হয়, আমি কিন্তু বেশ খুশি হই। অনেকে হয় না যে বান্দরবানে গেলে অনেকের মন খারাপ হয় এবং অনেকেই বলে যে এখানে কেন পাঠানো হয়েছে, আমি ওখানে কাজ করব না। কিন্তু বিশ্বাস করেন, আমাকে যখন বান্দরবান ট্রান্সফার করা হয়, মানে আমার জয়েনিংটা বান্দরবান যখন শুরু হয়, আমি বেশ খুশি হই। খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল আমি একজন পাহাড়প্রেমী মানুষ, আমি প্রকৃতিপ্রেমী মানুষ। আমি যখন আমার মামার শ্বশুরবাড়িতে থাকতাম, তখনও আমি মাঝে মাঝে বিকেলবেলা সন্ধ্যার খানিকটা আগে নীরব কোনো জায়গায় গিয়ে বসে থাকতাম, সূর্য ডোবা দেখতাম, পাখিদের নিড়েফিরা দেখতাম এবং গধূলি আকাশটা একই তিমিতে কেমনে পরিষ্কার হয়ে যায়, এই জিনিসগুলো আমি দেখতাম। আমার কাছে বেশ ভালোই লাগতো। এই জন্য যখন বান্দরবনে আমার চাকরি জীবনের শুরুটা হয়, আমার কাছে বেশ আরামই লাগতেছিল। আমি ওখানে ট্রেনিং করতেছিলাম এবং ওখানে আমাদের মূল কাজ ছিল হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। সীমান্ত পাহারা দেওয়া এবং হচ্ছে সব দিক হচ্ছে খেয়াল রাখা। আর ওখানে বিভিন্ন ধরনের আপনার পাহাড়ি গোষ্ঠী ছিল। পাহাড়ি ওই গোষ্ঠীদের হাত থেকে পাহাড়কে সুরক্ষিত রাখা, দেশকে সুরক্ষিত রাখা, এটাই ছিল আমাদের কাজ। তো এরকম করে করে আমি ওখানে প্রায় 4 থেকে 5 মাসের মতো চাকরি করি। এই 4-5 মাস পরে একদিন আমরা ওয়ার্কিংয়ে গিয়েছিলাম, মানে সকালবেলা ডে ওয়ার্কে গিয়েছিলাম। ডে ওয়ার্কে যাওয়ার পরে সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গার ভিতরে আমি একটা অন্যরকম কূপ দেখতে পেলাম। তো কূপটা ভাই কীরকম, এটা আপনার মানে চারদিকে পাহাড়, পাহাড়ের অনেকটা কুচি বলা চলে, মানে পাহাড়ের কুচি বলে এরকম। বাট এটার পানিগুলো এতটাই স্বচ্ছ পরিষ্কার ছিল, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং এই বিলের চারপাশটাতে বিভিন্ন ধরনের পাখিরা উড়োউড়ি করে। সেখানে কিন্তু মানে এটা কিন্তু একদম সীমান্ত ঘেঁষা একটা এরিয়া, মানে এরপরে আর বাংলাদেশ নাই। ওই জায়গাটায় গিয়ে আমার তখন খুব ভালো লাগে। আমার কাছে কেন জানি মনে হয় আমি ওই কূপের মায়ায় পড়ে যাই। আমি সবাইকে বললাম যে আমি এখানে একটু গোসল করব। সবাই বলতেছে যে না, এখানে গোসল করা যাবে না এবং এখানে গোসল করতে দিবে না, মানে স্যারেরা দিবে না। এরপরে ঘুরে গিয়ে আবারও চলে আসলাম। রাতের বেলায় আমি ঘুমোতে পারতেছিলাম না। কেন জানি ওই কূপের পানি বা ওই কূপের চারপাশটা আমাকে টানতেছিল। আমার ভিতরে একটা অন্যরকম শান্তির যোগান দিচ্ছিল। আমার বারবার মন চাচ্ছিল ওই কূপের মধ্যে গিয়ে একটা ডুব দিতে পারলে হয়তো আমার অন্তরটা শীতল হয়ে যেত। জানি না কেন হঠাৎ করে এই কুচির প্রতি, এই কূপের প্রতি আমার এই মায়া জমে গেল। আমি কোনোভাবে ওখান থেকে সরে আসতে পারতেছি না। ভিতর থেকে এই মায়াটাকে সরাইতে পারি না। এভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে যায়। একদিন রাতের বেলায় খুব আকাশ অনেক বড় একটা চাঁদ উঠেছে এবং ওই দিন আমার ডিউটি ছিল ডেতে, মানে দিনের বেলায় ডিউটি। রাতের বেলায় সবাই তখন ক্যাম্পে চলে গেছে। ক্যাম্পে যাওয়ার পরে আমার কাছে মনে হইল আমি আজকে রাতে ওই কুচিতে যাব, ওই কূপে যাব, ওখানে গোসল করব। তো আকাশে যেহেতু অনেক বড় একটা চাঁদ এবং দিনের আলোর মতো চারদিকটা জ্বলজ্বলা করতেছে পরিষ্কার, তাহলে কোনো ভয় থাকার কথাই নেই। আর ভয় তো কিছুটা আছে, যেহেতু আমরা দুর্গম পাহাড়ে থাকি, বিভিন্ন ধরনের ভয়। তারপরেও ভয়কে জয় করে আমি তখন গভীর রাতে ঘুম থেকে উঠে সবার চোখ ফাঁকি দিয়ে আমি ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। একটা লুঙ্গি আর একটা গেঞ্জি হাতে নিয়ে আমি আস্তে আস্তে ওই কূপের কাছে গেলাম এবং কূপের কিনারায় যাওয়ার পরে আমার কাছে মনে হয় যেন এই কূপের পানি আমাকে টানতেছে। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না কেন ওই পানির প্রতি আমার এতটা মায়া জন্মে গেল। আমি কূপের পানিতে নামলাম, সাঁতরালাম, ডুব দিলাম, গোসল করলাম। মনে হয় যেন আমার শরীরের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং ওই কূপে গোসল করার পরে আমার হৃদয়টা একেবারে শীতল হয়ে গেল, খুব ভালো লাগলো। সেদিন সাঁতরিয়ে গোসল করে আমি আবারও চুপিসারে ক্যাম্পে চলে আসি। কিন্তু ক্যাম্পের কারো কাছে আমি এই কথা জানাই নাই, কারণ ওদেরকে বললে তোরা আমাদের অফিসারদের বলে দিবে, এরপর তো আমার উপরে দোজখ নেমে আসবে। এই জন্য আমি কাউকে বললাম না। এই দিন গোসল করার প্রায় সপ্তাহখানিক পরে আমি আবারও সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতে আমি আবারও ওই কূপে গিয়ে গোসল করব। আমাদের একটা নিয়ম ছিল যে আমাদের অফিসারের অনুমতি ছাড়া আমাদের ক্যাম্পের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। এরপরেও আমি অফিসারের অনুমতিবিহীন সবার চোখ ফাঁকি দিয়ে সপ্তাহখানিক পরে আবারও রওনা দিলাম ওই কূপে গোসল করার জন্য। কিন্তু সেদিন যখন আমি কূপের কাছাকাছি গিয়ে পৌঁছাইলাম, তখন হঠাৎ করে ওই সীমান্তের ওই পারে, মানে সীমান্তের এরিয়াতে আমি দেখলাম কূপের ওই পাড়টার মধ্যে একটা মেয়ে বসে আছে। একটা মেয়ে বসে আছে এবং সে তখনও কিন্তু আকাশে চাঁদ ছিল এবং স্বচ্ছ খুব পরিষ্কার ছিল চারদিকটা। মেয়েটা কূপের পাড়ে বসে আছে, তার চুলগুলো বাতাসে দোলন খাচ্ছে, তার শরীরে সাদা পোশাক এতটা সুন্দর লাগতেছিল, আমি মনে হয় তার দিকে তাকিয়ে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। চাঁদের আলোটা তার মুখের মধ্যে পড়তেছে, মনে হয় যেন তার মুখটা টিউব লাইটের মতো জ্বলতেছে।
আমি চিন্তা করলাম এটা সম্ভবত কোনো একটা চাকমা মেয়ে হবে। এদিকে তো হয়তো চাকমা বাড়ি-টাড়ি আছে, সেখানকার কোনো একটা মেয়ে হতে পারে। আমি কি করলাম, ভয়ে, ভয়ে সেদিন আর কূপে নামলাম না। কূপের পাড়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে চুপিসারে এই মেয়েটাকে দেখছিলাম। যতই তাকে দেখছিলাম আমার ভিতরে ঠিক ততটাই শান্তি লাগতেছিল এবং এরকম করে প্রায় শেষ রাত পর্যন্ত আমি ওই কূপের পাড়ে দাঁড়িয়েছিলাম। আমি সাহস পাইনি কূপে নামার, কারণ নামলে যদি মেয়েটা কোনোভাবে আমাকে দেখে ফেলে বা ক্যাম্পে এসে বিচার দেয়, এজন্য আমি আর কূপে নামলাম না। এবং মেয়েটা ওখানে বসেছিল, আমি বিপরীত পাড়ে বসে রাত যাপন করলাম। সকালবেলা ভোরে, ভোরে আমি আবারও ক্যাম্পে চলে আসলাম এবং ক্যাম্পে আসার পরে মিলাইতে পারতেছিলাম না যে আমি এটা কী দেখলাম। এবং যেদিন ক্যাম্পে আসলাম এর পরের দিনে আল্লাহর কি হুকুম, আমাদের ওই কূপের দিকে আমাদের আবার ওয়ার্ক পড়ছে আর কি, মানে হাঁটা পড়ছে। তো এবার আমরা আবারও হাঁটতে গেলাম। হাঁটতে যাওয়ার পরে এই কূপের যেই পাড়ে আমি মেয়েটাকে দেখলাম, ওই পাড়ে আমি কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। মানে উপজাতিদের কোনো বাড়িঘর নাই, পাহাড়িদের কোনো ঘরবাড়ি নেই। তো আমি আমার বসকে, আমার স্যারকে জিজ্ঞেস করলাম যে, "স্যার, এই পাড়ে কি কোনো রকমের মানে আপনার পাহাড়িদের কোনো ঘরবাড়ি আছে কিনা বা তাদের কোনো পাড়া আছে কিনা? চাকমা পাড়া বা ওরকম কোনো পাড়া?" স্যার বলে যে, "না, এই পাড়ায় কোনো রকমের মানুষ বসবাস, মানে এই এরিয়াতে কোনো মানুষ বসবাস করে না। শুধু আমাদের ক্যাম্পটা এই জায়গায় আছে। এটা বাংলাদেশের শেষ সীমানায় একটা ক্যাম্প। এই ক্যাম্পটা এখানে আছে। এখানে কোনো রকমের মানুষের বসতি নাই এবং মানুষ আরও অনেক ওইদিকে মানে বসবাস করে।" তখন আমি বুঝতে পারতেছিলাম না, তাহলে আমি গতকালকে রাতে যাকে দেখলাম সে আসলে কে ছিল? এবং আমি তাকে দেখলাম, একেবারে ভালো করেই দেখলাম সে এখানে বসেছিল। তাহলে আমি কি দেখলাম? মানে হিসাবটা মিলাইতে পারতেছিলাম না। যদি সত্যিই কোনো একটা মেয়ে বা কোনো ঘরবাড়ি এখানে না থাকবে, তাহলে গভীর রাতে এই মেয়েটা এই জায়গায় আসলো বা কোত্থেকে? এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর আমি মিলাইতে পারতেছিলাম না। দেখতে, দেখতে সন্ধ্যা নেমে আসলো। পাহাড়ের বুক চিরে সূর্যটা ডুবে গেল। আবারও রাত। আবারও আমরা সবাই ঘুমাতে চলে গেলাম। সে রাতে আমি আবারও সিদ্ধান্ত নিলাম আমি ওই কূপের পাড়ে যাব। স্যার তো বলল ওখানে কোনো মানুষ থাকে না। তাহলে আমি যাকে দেখেছিলাম সে কি আদৌ মানুষ ছিল? এই কৌতূহল থেকে বের হওয়ার জন্য ওইদিন রাতের বেলায় আমি আবারও ওই কূপের পাড়ে গেলাম এবং কূপের পাড়ে যাওয়ার পরে গতকালকে রাতের মতো আমি আজকে রাতেও এই পরীটাকে, পরী না ঠিক আমি জানি না, ওই মেয়েটাকে দেখতে পেলাম। যখনই মেয়েটাকে দেখলাম, দেখার পরে আমি সেদিন ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, এখানে একটা মেয়ে বসে আছে এবং সে কোনো নড়াচড়া করে না। জাস্ট পরিষ্কার পানিটার দিকে তাকিয়ে আছে এবং ওখানে চুপিসারে বসে আছে। কোনো হাত পাও নড়াচড়া করে না। আর তার গায়ের যে পোশাকটা, ওই পোশাকটা থেকে মনে হয় যেন একরকম আলো চড়াচ্ছে। খুবই সাদা, ধবধবা সাদা একটা পরিষ্কার পোশাক। এতটাই ভালো লাগতেছিল ভাই, আমি কি বলবো? যত তার দিকে তাকাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। সেদিন রাতেও আমি আর কূপে নামার সাহস পাইনি। আমি এই দিন রাতেও আবারও চলে আসি। ওই রাতে আমি চলে আসি ক্যাম্পে। ক্যাম্পে আসার পরে এরপরে আমাদের নাইট ডিউটি শুরু হয়। যখন নাইট ডিউটি শুরু হয় তখন তো আর ওখানে যাওয়ার পক্ষে সম্ভব না। কারণ নাইট ডিউটি পড়লে তো ওইখানে কিভাবে যাব? এরকম করে আমার সঙ্গে ইব্রাহিম নামের একটা ছেলে ডিউটি করে, ওর বাড়ি আমাদের রাজশাহীতে। তো ইব্রাহিমের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো, খুবই বন্ধুসুলভ একটা সম্পর্ক। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিষয়টা ইব্রাহিমকে জানাবো। আবার মনে মনে ভয় পাচ্ছিলাম যে জানালে যদি ইব্রাহিম স্যারকে বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আবার ভাবতেছি ইব্রাহিম তো আমাদের এলাকার ছেলে, ও সম্ভবত স্যারকে বলবে না বা ওরে বুঝিয়ে বলো হয়তো স্যারকে নাও বলতে পারে। আমি না হলে ইব্রাহিমের সঙ্গে বলি। ওই দিন আমাদের পূর্বে এবং পশ্চিম কর্নারে সীমান্তের ওই এরিয়াতে আমাদের তখন ডিউটি পড়ছে। আমরা দুজনেই হচ্ছে, আপনারা দেখবেন মানে যেটা বলে লাইট হাউসের মতো অনেক উপরে একটা খুপড়ি ঘরের মতো, ওখানে বসে আমরা ডিউটি করতেছিলাম। তো ওইখানে বসে রাত তখন প্রায় ১টার মতো বাজে। কূপটা কিন্তু এখান থেকে দেখা যায় না, বাট কূপটা এই সাইড দিয়েই অনেকটা দূরে। তো আমি তখন বলতেছি, ইব্রাহিম একটা কথা বলবো, যদি কারো কাছে না বলিস। তুই তো জানিস আর্মিদের নিয়ম কত কঠিন। যদি কোনো নিয়ম অমান্য করি তাহলে তো বড় মায়ের খেতে হবে এবং এটা আসলে অসহ্য মায়ের। তো ইব্রাহিম, আমি তোকে একটা কথা বলবো, যদি বন্ধু তুই কারো কাছে না বলিস। ইব্রাহিম তখন খুব বন্ধুসুলভ উত্তর দিল যে, কেন বলবো? তোর সঙ্গে আমার তো খুব গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। আমি তোর মনের কথা কখনো কাউকে কখনোই বলবো না। তুই ভয় পাইস না, তুই আমার কাছে বলতে পারিস। আমি তখন বললাম, ইব্রাহিম, আমি বেশ কয়েকদিন ধরে একটা মানে আইন বহির্ভূত একটা কাজ করতেছি। ও আমাকে বলে, আইন বহির্ভূত কাজ? কি করিস? আমি বললাম, ওই যে কূপটা আছে ওইখানে জানিস তো? ও বলে, হ্যাঁ। আমি বললাম, ওই কূপে আমি মাঝে মাঝে রাতের বেলায় গোসল করতে যাইতাম। একথা বলার পরে ইব্রাহিম তখন তার বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, বলিস কি?
আমি তারপরে বললাম, শুধু গোসল করতে যাইতাম না, একদিন রাতে আমি ওখানে গোসল করি, কিন্তু এর পরের রাতে আমি যখনই কূপের পাড়ে যাইতাম, আমি দেখতাম কূপের ওই পারে একটা মেয়ে বসে আছে। সাদা পোশাক পরিহিত একটা মেয়ে বসে থাকে এবং তার মাথার চুলগুলো বাতাসের সঙ্গে দোলন খাচ্ছে। এইরকম একটা মেয়ে আমি দেখতাম কূপের পাড়ে বসে থাকে। আমি নিজের চোখে দেখেছি, আমি অনেকগুলো রাত গিয়েছি, প্রায় প্রত্যেকটা রাতে আমি এই মেয়েটাকে দেখেছি। ও তখন আমার দিকে তাকিয়ে বলে, বন্ধু, যা করার তা তো করেছিস, কিন্তু এই কাজ আর ভুলেও করিস না। তুই মরণকে বরণ করতে যাচ্ছিস, তুই মরণকে বরণ করতে যাচ্ছিস, এই কাজ আর করিস না, এবং এই কাজ করলে তুই মারা পড়বি। তুই মারা পড়বি, তুই এই কাজ করিস না। এখানকার এরিয়া অনেক ভয়ানক, আর হয়তো এগুলো জিন টিন হতে পারে, ওই দিকে যাস না। আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম, আমার কাছে মনে হয় না এটা কোনো জিন, আমার কাছে মনে হয় এটা কোনো সাকমা মেয়ে হতে পারে। ও আমাকে বলে, বেটা, আমাদের এই এরিয়াতে আশেপাশে বা ওই কূপের আশেপাশে কোথাও কোনো সাকমা পাড়া নাই, ওখানে সাকমা মেয়ে আসবে কোত্থেকে? আমি বললাম, আমি তো ঠিক তা জানি না, তবে আমার কাছে মনে হয় যে এটা কোনো একটা সাকমা মেয়ে হতে পারে। দুজনে গল্পগুজব করলাম এবং এরপর থেকে প্রতি রাতে আমি ওর সঙ্গে এই কূপের বিষয় নিয়ে কথা বলতাম। একটা সময় ও আমাকে আশ্বস্ত করলো, আচ্ছা ঠিক আছে, তুই আর এটা নিয়ে চিন্তা করিস না, আমাদের নাইট ডিউটি শেষ হয়ে যখন আমাদের ডেতে ডিউটি পড়বে, আমিও তোর সঙ্গে রাতের বেলায় চুপিসারে ওই কূপের পাড়ে যাব এই মেয়েটাকে দেখার জন্য। প্রয়োজনে আমরা দুজনে ওই মেয়েটাকে গিয়ে ধরবো। এরকম করে ও বলতেছিল। আমি ওর সঙ্গে খুব মজা করলাম এবং করার পরে যথারীতি একটা সময় আমাদের নাইট ডিউটি শেষ হয়ে গেল। আমাদের ডের যেদিন প্রথম দিন ডিউটি, ওই দিন আমি ওরে বললাম যে, ইব্রাহিম, আজকে রাতে কিন্তু আমরা যাব, তুই কিন্তু রেডি থাকিস। ও আমাকে বল, আচ্ছা ঠিক আছে। 15 দিন মানে নাইট করে ডেতে আসলাম। এবার যখন ওরা বলছে, বলার পরে অতক্ষণগুলোকে রাতের বেলায় আর ঘুম থেকে উঠতেছে না। মানে আমরা তো আর্মির অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি, আমাদের পানি উঠাইতে ভাই, পানি উঠাইতে যে কী কষ্ট হয়। পাহাড় দেখতে সুন্দর, কিন্তু পাহাড়ের জীবনযাপন যে কতটা কঠিন, একমাত্র পাহাড়ি মানুষ আর আর্মিরা ছাড়া কাউকে বোঝানো যাবে না ভাই। যাই হোক, এরপরে আমি ওরা ডাকতেছিলাম, ইব্রাহিম, ও ইব্রাহিম, তখন গভীর রাত, উঠ না, কিন্তু ও আর উঠে না। ওকে অনেকগুলো ডাক দিলাম, ও আর উঠতেছে না। আমি তখন চিন্তা করলাম, ওর যদি আমি আরও বেশি ডাকাডাকি করতে যাই, তাহলে আশেপাশে জানাজানি হয়ে যাবে এবং সবাই হয়তো বিষয়টা টের পেয়ে যেতে পারে। এই কাজ আর ভুলেও করা যাবে না, ওকে আমি আর ডাকবো না, আমি একাই যাব। আমি একাই যাব এবং একা গিয়েই আমি ওর সঙ্গে দেখা করব। এই কথা বলে আমি আর ইব্রাহিমকে ডাকলাম না। ওই রাতে আমি তখন একা আবারও ওই কূপের পাড়ে গেলাম। প্রতি রাতের মতো আজকেও কূপের পাড়ে যাওয়ার পরে আমি এই মেয়েটাকে দেখতে পেলাম যে কূপের বিপরীত পাড়ে খুব সুন্দরভাবে বসে আছে। কূপটা কিন্তু অনেকটা বড় ছিল না, এটার পানিটা বেশ অলৌকিক ছিল, অনেক পরিষ্কার ছিল, কিন্তু কূপটা অনেক বেশি বড় না। তো ওইবারে দেখলাম কি যে বসে আছে। আমি সেদিন আর তার কাছে যাওয়ার সাহস পাইলাম না। আমি শেষ রাতের দিকে তার বসে থাকা দেখে আবার ফিরে আসছি। সকালবেলা ইব্রাহিমের বললাম যে, ইব্রাহিম, তুই তো গেলি না, আমি তো রাতের বেলায় গেছিলাম, আমি তোরে দেখছি। ইব্রাহিম আমারে বলে, বাপ রে বাপ, তোর তো সাহস কম না, তোর তো অনেক সাহস রে। আমি বললাম, হ্যাঁ, আমি তো দেখছি, তোরা আমি অনেক ডাকছিলাম, তুই উঠিস নাই। ভাবলাম আরও জোরে ডাকলে হয়তো কেউ টের পেয়ে যাবে, এই জন্য আর আমি তোরে ডাকি নাই, আমি একাই গেলাম এবং একাই দেখে আসলাম। ইব্রাহিম আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে তুই দেখছিস, আচ্ছা আজকে রাতে যাব। আমি বললাম, তুই তো উঠিস না, ঘুমাইলে তোর আর কোনো খবর থাকে না। ও আমাকে বলে, না, আজকে রাতে আমি উঠবো, তুই চিন্তা করিস না। এই কথা বলে ওর সঙ্গে কথাবার্তা শেষ করে রাতে আবারও সবাই মিলে ঘুমাতে চলে গেলাম। রাতে ঘুমোতে গেলাম, সে রাতে ইব্রাহিম আর ওভাবে ঘুমায় নাই। ও যেহেতু আমি ডাকবো, কান খাড়া করে রেখেছে। রাত 1টা কি 1:30টার দিকে ওরা ডাক দিলাম। ডাক দেওয়ার পর ও তখন উঠে গেছে। উঠে আমাকে বলে, দেখ আশেপাশে কেউ কোনো খবর পায় কি না, এবং খুব গোপনে চুপিসারে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমি গোপনেই যাব, আর আমি তো সবসময় যাই, তোর তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন দুই বন্ধু আস্তে আস্তে করে লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থায় ঘুম থেকে উঠছি। উঠার পরে আমরা তখন আস্তে আস্তে করে ক্যাম্পের পাশ দিয়ে খুব সাবধানতার সহিত বেরোলাম এবং বের হয়ে ইব্রাহিমের সঙ্গে আমি তখন ওই কূপের পাড়ে গেলাম। কূপের পাড়ে যাওয়ার পরে আমি অবাক হয়ে কূপের ওই পাড়ে তাকিয়ে আছি। আমি ওই পাড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। কিরে, আমি এই পর্যন্ত যত রাত এখানে আসছি, আমি প্রত্যেকটা রাতেই দেখতে পেয়েছি যে ওখানেই মেয়েটা বসে আছে, কিন্তু আজকে রাতে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আজকে রাতে ওই পাড়টা পুরোপুরি খালি, ওখানে কেউ নাই। আমি তখন বেশটা মানে অনেকটা ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার? ইব্রাহিম আমারে বলে, বন্ধু, তুই আমার সঙ্গে মিথ্যা কথা বললি। আমি বললাম, দেখ, আমি তোর সঙ্গে এক বিন্দু মিথ্যা কথা বলি নাই, আমি তোকে যা বলেছি সম্পূর্ণ সত্য কথা বলেছি বন্ধু। আমি নিজের চোখে দেখেছিলাম এইটা এখানে বসেছিল প্রত্যেকটা রাতেই, কিন্তু আজকে কেন নাই? ও আমাকে বলে, তাহলে চল ওই পারে যাবো।
ইব্রাহিম আর আমরা দুজনে মিলে কূপের যেই পাড়ের মধ্যে মেয়েটা বসে থাকতো সেই পাড়ের মধ্যে গেলাম। কিন্তু সেই পাড়ে যাওয়ার পরও দেখলাম ওইখানে একেবারে ফাঁকা পড়ে আছে। তখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, চাঁদের আলো আর আগের মতো নেই। আমরা টর্চ লাইট দিয়ে ওই পাড়টা পুরোটাই হাঁটলাম, কাউকে দেখলাম না। ও আমাকে বলে, বন্ধু দেখ, আমাদের এই সীমান্তে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, চল আমরা চলে যাই। দুজনে মিলে চলে আসলাম। আসার পরেই আমি আর ও রাত্রিবেলায় আবার শুয়ে পড়ছি। আমি কোনোভাবে দুর্যোগের পাতাকে এক করতে পারতেছি না। যেই জিনিসটাকে আমি প্রত্যেকটা রাতে গিয়ে দেখতাম, কিন্তু আজকে যখন ইব্রাহিমকে নিয়ে গেলাম তখন আমি দেখলাম না কেন? মানে তখন আমি কেন দেখলাম না, এই হিসাবটাই না আমি মিলাতে পারতেছিলাম না। তাহলে এটা কোথায় গেল? এটা কি উধাও হয়ে গেল না কি হলো? আমি আর কিছু বুঝলাম না। এবং কোনো কিছু না বুঝেই আস্তে আস্তে করে আমি সময় পার করতেছি। ২টা রাত গ্যাপ দিলাম, ২ রাত যাই নাই। এবং তৃতীয় রাতে আমি আবারও একা একাই ওখানে রওনা দিলাম। এবং তৃতীয় রাতে যখন আমি একা একা রওনা দিলাম, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম ওইটা ওখানে বসে আছে। সেদিন আমি একটু রাত ১২টার দিকে চলে গেছিলাম, মানে গভীর রাতে না, ১২টার দিকে চলে গেছি। যাওয়ার পরে দেখলাম যে ওইখানের মধ্যে বসে আছে। তখন আমি শিওর হয়ে গেলাম আমি ইব্রাহিমকে নিয়ে আসার কারণে ওই মনে হয় চলে গেছে বা ইব্রাহিমের সামনে দেখা দেয়নি। আমি কিন্তু তখন মোটামুটি প্রায় আপনার ৭০ থেকে ৮০% শিওর হয়ে গেলাম যে এটা কোনো মানুষ না, কোনো জিন বা পরী। তবে জিন পরী যদি হবেই, আমার একটা মানে ভিতর থেকে একটা প্রশ্ন জেগে বসলো যে পরীরা কিন্তু অনেক কিছু দেখতে পায়। হ্যাঁ, আমি যে এপারে আসছি ও তো অবশ্যই দেখতে পাইছে। ও তো চাইলে আমার ক্ষতি করতে পারত, কিন্তু তা আমার কোনো ক্ষতি করেনি। ও তো আমার কোনো ক্ষতি করেনি। তাহলে আমি একটা কাজ করি, আমি ওর কাছে যাই এবং কাছে গিয়ে দেখি যে আসলে এটা কি। খুব ভয়ও লাগতেছিল, আবার মনে মনে একটা কৌতূহলও জেগে বসলো। সেই কৌতূহলের বশবর্তী হয়েই আমি আস্তে আস্তে করে ওর কাছাকাছি যাচ্ছিলাম। এবং পাড়ের এক পাশ দিয়ে হেঁটে হেঁটে ওর ঠিক কাছাকাছি গেলাম। কাছাকাছি বলতে কি, ধরেন ও আমার থেকেও একটু খানিকটা দূরে, কিন্তু আমি সেখানে গিয়ে দেখলাম ও পানির দিকে তাকিয়ে আছে। কোনো রকমে আমার দিকে তাকাচ্ছে না, জাস্ট পানির দিকে তাকায় আছে এবং এক দৃষ্টিতে পানির দিকে তাকায় আছে। নড়াচড়া করে না, কিন্তু বাতাসে তার চুল লড়তেছে, তার শরীরের পোশাকটা নাড়াচাড়া করতেছে, এটুকু বোঝা যাচ্ছে। আমি দূর থেকে তাকে খুব সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যখন সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমার দিকে ফিরে তাকালো। আমার দিকে তাকানোর পরে আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি যে কি দেখেছি ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার হৃদয়টা পুরো ঠান্ডা শীতল হয়ে গেছে। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে কখনো কোনোদিন দেখিনি। এতটা সুন্দর তার চেহারা ছিল যে আমি এক নজর তার দিকে তাকিয়ে যেন ফিদা হয়ে গেলাম। আমি ওখানে দাঁড়াই আছি, ওই তখন দাঁড়াইছে। যখন দাঁড়াইছে, উচ্চতায় আমার থেকে অনেকটা লম্বা, হাত ইশারায় আমাকে তখন ডাকতেছিল। যখন হাত ইশারা দিল, আমি তখন তার কাছাকাছি গেলাম এবং তার শরীরে এমন এক সুগন্ধি ছিল যা পৃথিবীর কোনো পারফিউমের সঙ্গে তুলনা করা যায় না, এত সুগন্ধি। আমি যাওয়ার পরে আমাকে খুব সুন্দর করে জিজ্ঞেস করলো, ভালো আছেন? আমি উত্তরে বললাম, হ্যাঁ আমি ভালো আছি। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম মায়াবতী। আমি বললাম, মায়াবতী, আপনি এখানে কি করেন? বলে, কিছু করি না, এই জায়গাটা আমার পছন্দের জায়গা, এখানে আমি বসি। আপনি এখানে কেন আসছেন? আমি বললাম, আমি আসছি এই কূপের মায়ায় পড়ে। আপনার কাছে এই জায়গাটা যেমনি পছন্দ, আমার কাছেও তেমনি পছন্দের। পরে আমাকে বলে, আপনি যে আসছেন, আপনার অফিসার যদি জানে তাহলে তো আপনাকে শাস্তি দেবে। আমি বললাম, হ্যাঁ আমাকে শাস্তি দেবে জানি, কিন্তু তারপরও আমি এখানে আসছি। আচ্ছা, আপনি কি কোনো মানুষ? এই প্রশ্ন করার পরে সে কোনো উত্তর করতেছে না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, ভাই আপনার কি ভয় লাগে না, বা আপনি তখনও কিভাবে ওখানে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমি প্রথম যখন তার কাছে যাচ্ছিলাম আমার কাছে ভয় লেগেছিল, কিছুটা ভয় কাজ করতেছিল। কিন্তু যখন তার কাছাকাছি গেলাম, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছি, তখন আর ভিতরে অতটা ভয় কাজ করতেছে না। তখন আমার কাছে মনে হয় কি যে আমি একটা স্বাভাবিক মানুষের সঙ্গেই কথা বলতেছি, যদিও আমি জানি সে মানুষ নয়। পরে আমাকে বললো, বসেন বসেন। আমি তখন তার পাশে বসছি। বসার পরে মানে আমি যে তার পাশে বসছি, বসেই আছি, মানে আমি তার পাশে গেলে বসছি, বসে আছি, আমার আর কিছু মনে নেই। এইভাবে বসে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। এবং সূর্য উঠে যাওয়ার পরেই প্রায় আপনার ৮টা কি ৮:৩০টার দিকে তখন হঠাৎ করে আমার ক্যাম্প থেকে অনেকগুলো আর্মি সদস্য এসে আমাকে ওখানে ধরে। এবং তারা যখন আমার শরীর স্পর্শ করে, তখন আমার শরীরে সেন্স আসে, মানে আমার তখন জ্ঞান ফিরে আসে। আসার পরে ওইখান থেকে তখন আসলে এরা তো যারা আর্মিতে কাজ করে, যারা অফিসার আছে, এরা তো জিন পরি এগুলোকে বিশ্বাস করে না। তাদের তো এগুলো বিশ্বাস হয় না। তো বিশ্বাস না হওয়ার কারণে আমি যখন ওখানে গেছি, আমাকে ওখান থেকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
অবশ্যই ইব্রাহিম সম্ভবত বলে দিছে, যেহেতু আমাকে সকালবেলা খুঁজে পাচ্ছিল না, ইব্রাহিম বলে দিছে। নেওয়ার পরে আমাকে এমন এক শাস্তি দিল ভাই, মানে শাস্তিটা, মানে আমাকে যে, আমি আপনাকে জাস্ট সংক্ষেপ করে বলি, আমাকে একটা বোঝা দিছিল, মানে অনেক ভারী একটা বোঝা, এটা মাথায় নিয়ে দৌড়ানোর জন্য, এটা আমার শাস্তি ছিল। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে বিশ্বাস করাবো কিভাবে, এই যে ভারী বোঝাটা আমার মাথায় দিছে, এটা আমার কাছে তুলার মতো মনে হয়েছে, মনে হয়েছে একটা তুলার বস্তা। আমি এটা নিয়ে অনিমেষে হেরে যাচ্ছি, আমার ভিতরে কোনো ক্লান্ততা আসতেছে না, এবং এটা যে এত ভারী, আমার ভিতর কোনো ভারী মনে হচ্ছে না। আমি পুরোটা মাঠ এটা মাথায় নিয়ে দৌড়ে এলাম, আমার কাছে কিছুই মনে হয়নি। না হওয়ার পরে সবাই আমাকে বুঝাইলো যে ইব্রাহিম এটা, এই কী বলে, কামাল এটা কী করলি, এটা ভালো করিস নাই। আমার বন্ধু ইব্রাহিম আমাকে বললো, তোরে আমি বারবার মানা করেছি, অথচ তুই আমার মানা শুনিস নাই, তুই কেন এরকম মরণ পাদে পা দিচ্ছিস, তুই কি বুঝিস না যেটা অপরাধ, এটা অন্যায়, এবং এইটা মানুষ নয়, এটা তোর কেরিয়ার নষ্ট করে দিবে, তোর জীবন নষ্ট করবে, তোকে মেরে ফেলবে। আমি আর কোনো কথাই শুনি না। এর পরের রাতে আমি আবারও রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য। পরের রাতে যখন রওনা দিলাম, তখন আমাকে আমার জন্য পাহারা বসানো হয়েছে, এটা আমি জানতাম না। পরের রাতে রওনা দেওয়ার সময় তখন আমাকে আবারও ধরে ফেলে ওরা ক্যাম্পের গেটের মধ্যে, মানে গেট বলতে ক্যাম্পের এরিয়াতে আমাকে ধরে আমাদের অফিসারের কাছে আবারও বিচার দিয়ে যে ও আজকে রাতে আবারও রওনা দিছে। এই কথা বলার পরেই তখন সেখান থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে ওই দিন সকালবেলায় ট্রান্সফার করে দেওয়া হয়। এই জায়গা থেকে আমাকে তখন, মানে বান্দরবান থেকে আমাকে খাগড়াছড়ি ট্রান্সফার করে, খাগড়াছড়ি আমাকে ট্রান্সফার করে এবং আর্মির গাড়ি করে আমাকে নিয়ে যাবে। আমাকে বলতেছে ব্যাগ ট্যাগ সব রেডি করার জন্য, আজকে দিনের মানে গাড়িতে আমাকে নিয়ে চলে যাবে। আমাদের দিনের গাড়ি প্রায় 12টা বাজে ওখান থেকে ছেড়ে যায়। আমি ব্যাগ ট্যাগ রেডি করতেছি, কিন্তু আমার মন যাচ্ছে না, আমার মনটা এখানে পড়ে আছে, আমি কোনোভাবে এখান থেকে সরতে পারতেছি না। তো একটা পর্যায়ে আমাকে ওখান থেকে যখন মানে আপনার খাগড়াছড়িতে নিয়ে যাচ্ছে, আমি অনেক রাতে খাগড়াছড়িতে গিয়ে পৌঁছানোর পরে সেখানে যে আমাদের কমান্ডার ছিল, কমান্ডারের কাছে গেলাম এবং যাওয়ার পরে শপথ নিলাম, এবং আমি আমার অস্ত্রশস্ত্র সব কিছু নিলাম। নেওয়ার পরে আমার কোনোভাবেই মনটার আমি বুঝাইতে পারতেছি না, ওর জন্য আমার মন এমনভাবে কাঁদতেছে ভাই। আমি 4 দিনের মাথায়, মানে 4র্থ দিনের মাথায় আমি ছুটি চাইলাম, কিন্তু আমাকে তখন ছুটি দিচ্ছে না। যখন আমাকে ছুটি দিচ্ছে না, আমি কারো অনুমতি না নিয়েই রাতে নাইট ডিউটি করেছি, এবং দিনের বেলায় কাউকে কোনো কিছু না জানিয়ে আমি সেই ক্যাম্প থেকে পালিয়ে আসি। এবং ওই ক্যাম্প থেকে পালিয়ে আমি সরাসরি আমাদের এই যে মায়াবতীর যেখানে থাকতো, যেই কূপে থাকতো, ওই কূপের পাড়ে চলে আসি। আসতে যদিও অনেকটা সময় লেগেছে, অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে এবং অনেকটা আপনার রিস্ক নিয়ে আমি ওখানে আসি। যেহেতু আমি সেনা সদস্য, আমার তো অনেক ক্যাম্প দিয়ে যেতে দেয় না, অনেক ঝামেলা। এগুলো করে আমি ওই কূপের কাছে আসি, এবং রাত্র প্রায় শেষ রাতে কূপের কাছে এসে আমি ওকে দেখতে পাই। তো সেদিন যখন আমি ওকে দেখতে পাই, আমি ভীষণ ক্লান্ত ছিলাম এবং ক্ষুধার্ত ছিলাম। ওর কাছে আসা মাত্রই ও আমাকে একটা খাবারের ডালি দিল, মানে আমি পেট ভরে খাবার খাইছি, মানে এত খাবার খাইছি যা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। খাবার দাবার খাইলাম, এবং খাবার দাবার শেষ করার পরে আমি ওখানে বসে আছি, মানে আমি ওর সঙ্গেই আছি। ওই ক্যাম্পে থেকে সম্ভবত খবর হয়ে গেছে আমি ক্যাম্প থেকে পালাইছি, এবং পালানোর পরেই আমার বন্ধু ইব্রাহিম তখন খবরটা পাইছে যে আমাকে পাওয়া যাচ্ছে না। ওইখানে 3 দিনের মাথায় ইব্রাহিম তখন আমাকে খোঁজার জন্য ওই দিঘির পাশে আসে, মানে ওই কূপের পাশে আসে, এবং আসার পরে দেখে যে আমি কূপের পাড়ে চুপিসারে বসে আছি। ও আমার কাছে যখন আসে, তখনও মায়াবতী আমার পাশে বসে আছে। আমার কাছে এসে ইব্রাহিম আমাকে ডাকতেছে যে কামাল, কামাল, ও কামাল, উঠ উঠ। আমি উঠতেছি না। তারপরে ইব্রাহিম তখন বললো কি ক্যাম্পে গিয়ে বিচার দিছে। বিচার দেওয়ার পরে আমাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে ওইখান থেকে আমাকে ঢাকায় পাঠানো হয়, এবং ঢাকা পাঠানোর পরে আমাকে শাস্তি কি দেবে, আমি নিজেই তখন রিজাইন দিয়ে দিই, আমি চাকরিটা ছেড়ে দিই। আমি এত দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, যে আমাদের পরিবারের নুন আনতে পান্তা ফুরাইতো। সেই পরিবারের একটা সন্তান হয়ে আর্মিতে চাকরি পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে চাকরি দিয়েছে, চাকরি করার সুযোগ দিয়েছে, অথচ আমি এই পরীর প্রেমে পড়ে আমি চাকরিটা ছেড়ে দিই, মানে নিজে রিজাইন দিয়ে দিই। ঢাকায় এসে আমি রিজাইন করে দিই। চাকরি ছেড়ে দিয়ে আমি এই ঢাকা থেকে আবারও ছুটে যাই সেই দুর্গম পাহাড়ে মায়াবতী পরীর কাছে, এবং ওই রিজাইন করার পরে, ওর কাছে চলে যাওয়ার পরে আমি ওর সঙ্গে সেখানে আছি। আমার ওখানে কোনো কিছুর অভাব নাই। আমি ওখানে দিনের বেলায় গোসল করতেছি, এবং আমার খাবার দাবার, থাকা, পোশাক আশাক কিচ্ছুর অভাব নাই। আমার যখন যেটা খেতে মন চায়, মায়াবতী আমাকে সেটাই দিয়ে দেয়, আমি সেটাই খাই। আমার ঘুমাইতে মন চায়, মায়াবতী আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। বিশ্বাস করবেন কি না আপনি আমি জানি না, আমাকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মায়াবতী হাতে ধরে নিয়ে যায়। আমি ওর সঙ্গে হাওয়ার উপরে হাঁটতে পারি, পানির উপরে হাঁটতে পারি, মজার সব সুস্বাদু খাবারও আমাকে দেয়, আমি খাই।
আমার কাছে মনে হচ্ছে যেন এটাই আমার জন্য এক অন্যরকম জান্নাত। আমি এক অন্যরকম জান্নাতে আছি। এইভাবে কত মাস, কত দিন পার হয়ে যায় তার কোনো হিসাব আমার কাছে নাই। আমি যখন যেটা খাইতে যাইতাম মায়াবতীর কাছে, ও আমাকে সেটাই দিত। আমি বলতাম আমার এটা খেতে ইচ্ছে করে, হ্যাঁ এটা, এবং মুহূর্তের মধ্যে ও এনে দিচ্ছে এবং এরকমও খাবার দিত যেটা আমার কল্পনার বাইরে। এভাবে দীর্ঘদিন ওখানে থাকার পরে একদিন আমার মা, বাবা এবং আমার মামা গিয়ে আমাকে দিনের বেলায়, আমি তখন ঘুমিয়ে আছি, আমি ওইখানে একটা গাছের নিচে ঘুমিয়ে আছি, এমত অবস্থায় আমার আব্বা আম্মা এবং আমার মামা গিয়ে আমাকে ওখানে ধরে। ধরার পরে আমার মা আমাকে একটা থাপ্পড় দেয়, আমার মনে আছে খুব জোরে একটা থাপ্পড় দেয়, এবং থাপ্পড় দেওয়ার পরে ওখান থেকে আমাকে নিয়ে আসার চেষ্টা করে। আমি বলছি আমি যাব না। তারপরও মামা যেহেতু মানে আপনার আর্মির সদস্য ছিল, তার এখনও তো পরিচিত লোকজন আছে, তাদের সহযোগিতায়, আর্মির সহযোগিতা আমাকে ওইখান থেকে একরকম কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এরকম কিডন্যাপ করে আমাকে দৌড়ে টোড়ে টেনে হেঁচড়ে ওই কূপের পাড় থেকে নিয়ে চলে আসে। আসার পরে আমাকে ডিরেক্টলি তখন তারা রাজশাহীতে নিয়ে যায়। যখন আমাকে রাজশাহীতে নিয়ে যায়, আমি তখন মনে মনে ভয় পাচ্ছিলাম কি আমার আর মায়াবতীর সঙ্গে দেখা হবে, আমি কি ওকে আর দেখতে পাবো। আমি বারবার মায়ের কাছে, মামার কাছে বলতেছিলাম যে আমি মায়াবতীকে ভালোবাসি, ও আমাকে না দেখলে খুব কষ্ট পাবে, ও কোথায় জানি গেছে, ও একটু পরে আসবে বলছে, আর তোমরা আমাকে নিও না, এরকম করেও বলছে। বাট ওরা আমাকে রাজশাহীতে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাকে যেদিন রাজশাহীতে নিয়ে গেল, সেদিন রাতের বেলায় আমি সর্বপ্রথম মায়াবতীকে ওই রাজশাহীতে দেখলাম। মানে আমাদের যে ঘর আছে, ঘরের ভিতরেই দেখলাম। এবং একইভাবে আমার মা, বাবা দুজনেই বসে আছে, এবং আমাদের এক বাড়ির দাদা আছে, উনিও বসে আছে। তাদের পাশে এসে মায়াবতী দাঁড়াইছে। ওরে দেখে আমি হাসতে শুরু করলাম এবং আমি খুব আনন্দিত। আমার মা আমাকে বলতেছে, কী হয়েছে, তোর তো খুশি কেন, তুই তো আনন্দিত কেন, এই তোর কী হয়েছে? আমি কোনো কিছু বলতেছি না। তখন কিন্তু আমাদের ভাগ্যের অনেকটা পরিবর্তন ঘটেছে। কিভাবে? আমার যে বড় দুই ভাই ছিল, আমার বড় দুই ভাই কিন্তু তখন বিদেশ চলে গেছে। আমার বড় দুই ভাই বিদেশ চলে গেছে এবং বিদেশে গিয়ে তারা অনেক টাকা উপার্জন করতেছে। আমার বাড়িতে বিল্ডিং উঠেছে, চারপাশে বাউন্ডারি হয়েছে। আমার কিন্তু এখন আর সে অভাবে নাই। আমরা এখন অনেকটা ভালো আছি। এরপরে আমাকে তখন কী করলো, ওইখান থেকে আমি তখন মায়াবতীকে দেখতে পাইতেছি। আমার তখন আর ওই দুর্গম পাহাড়ে কষ্ট করে থাকার প্রয়োজন নাই। ও আমার সঙ্গে রাজশাহীতে আছে, আমাকে খাওয়াইতেছে, আমি ওর খাবার খাইতেছি। মা যদি আমাকে বলে তুই খা, আমি খাবার খাই না, মানে আমার খাবার খেতে ভালো লাগে না। তো মায়াবতী আমাকে বলে যে আমি কিন্তু তোমার কাছ থেকে দূরে সরে যাব, তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে দূরে সরাই নেবে, আমাকে এগুলো বলতেছে। আমি বললাম আমার পরিবার তোমাকে আমার কাছ থেকে দূরে নিতে পারবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও আমি তোমার কাছে ছুটে আসবো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এগুলা বলতেছে। এভাবে প্রায় বাড়িতে যাওয়ার পরে 1 থেকে 2 মাসের মতো আমরা একই সঙ্গে ছিলাম। 1 থেকে 2 মাস পরে একদিন সকালবেলা ঘড়ির সময় আনুমানিক প্রায় 10টা থেকে 10:30টার কাছাকাছি এই সময় আমাদের বাড়িতে একটা হুজুর আসে। আমি শুধু এটুকুই মনে আছে, আমি হুজুরটাকে দেখতে পাই। দেখতে পাওয়ার পরে তিনি ঘরে ঢোকে এবং হুজুরের চোখগুলো একেবারে লাল লাল ছিল, খুব ভয়ঙ্কর টাইপের। হুজুরের সঙ্গে আমার মা আছে, আমার বাবা আছে এবং আরেকজন অপরিচিত লোক, তারা আমি চিনি না, সেও আছে। হুজুর এসে শুধু আমার কপালটার মধ্যে এভাবে হাত দিল এবং কপালটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরে তখন অজস্র ঘাম বেরোইতেছিল। মানে একদম, মানে বন্যার পানির মতো ঘাম বেরোইতেছে। আমি কিচ্ছু বলি না, আমার কপালে হাত দিছে, হাত দেওয়ার পরে এভাবে ঘাম বেরোইতেছে। আমি তখন বলতেছে তোর নাম কি? আমি বলতেছি যে আমার নাম মায়াবতী। আমি আমি বুঝতেছি যে আমি আমার নাম বলতেছি আরেকটা। মানে আমি তখন আমার পুরো কন্ট্রোলে নেই। কন্ট্রোলে না থাকার পরে কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কিছু মনে নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2 দিন পরে আমার জ্ঞান ফিরে আসে। আমি টোটাল 2 দিন, জ্ঞান ফিরে আসে বলতে 2 দিন আমার সঙ্গে কী হয়েছে না হয়েছে আমি কিচ্ছু বলতে পারি না। 2 দিন পরে আমি বিছানা থেকে উঠতে পারি না। আমি প্রচণ্ড অসুস্থ, মানে কোনোভাবেই বিছানা থেকে আমার শরীর নাড়াইতে পারি না। আমার আব্বা, আম্মা সবাই, মা আমাকে খুব কষ্ট করে খাওয়াই দিতেছে, আমি খাচ্ছিলাম। আমার ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনটা আমাকে খাওয়াই দিতেছে, আমি খাচ্ছিলাম। কিন্তু কোনোভাবেই শরীর নাড়াইতে পারতেছি না এবং বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এতটাই দুর্বল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি আর মায়াবতীকে দেখতে পাচ্ছি না। মানে মায়াবতী আমার আর কাছে নাই। আমি ওরে খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, কি রে ও কোথায় চলে গেল, মানে আমি আর কোথাও ওকে পাচ্ছি না। এভাবে অনেকগুলো দিন পার হয়ে গেল, প্রায় 2 থেকে 3 মাসের মতো পার হচ্ছে। আমার মা, বাবা, আমি সবাইকে বলি আচ্ছা মায়াবতীকে আসছিল, তোমরা কি মায়াবতীকে দেখছিলা? আমার মা বলে আসবে আসবে, ওই তোর কাছে আসবে, তুই টেনশন করিস না, তোর কাছে আসবে, ও আসবে, তুই ভাত খা, তুই ভাত খা, খেয়ে ফেললে দেখবি মায়াবতী আসবে। মানে একটা ছোট বাচ্চাকে যেভাবে খাওয়ানোর জন্য মায়েরা বায়না ধরে বা মিথ্যা বলে,
আমার মা এভাবে আমাকে মিথ্যা বলতেছে যে মায়াবতী আসবে, আমার কাছে বলছে তোর কাছে আসবে, তুই খাবারটা খেয়ে নে, যত তাড়াতাড়ি খাবার খাবি তত তাড়াতাড়ি মায়াবতী তোর কাছে আসবে। মায়ের এই কথাগুলো শুনতাম, খাইতাম, কিন্তু মায়াবতীর সঙ্গে আমার আর দেখা হতো না। এভাবে প্রায় অনেকগুলো মাস কেটে যায়। আমি তখন প্রায় মানসিকভাবে অনেকটা পাগল হয়ে যাই, মানে আমার স্মৃতিশক্তি কাজ করে না, কখন কি করি না করি কোনো কিছু মনে থাকে না, মানে একরকম মানসিক রোগী হয়ে যাই। এই মুহূর্তের মধ্যে আমার আব্বা আম্মা মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। তারা যখন আমাকে বিয়ে করাবে, আমি কি বিয়ে করব, মানে আমার ভিতরে বিয়ে শাদী এসব নিয়ে কোনো রকমের নেই, কোনো উচ্ছ্বাস নেই বা কোনো কিছুই নেই। আম্মা বলতেছে বিয়ে করাবে, আব্বাও বলে বিয়ে করাবে। এই কথা বলে তারা তখন আমাকে মেয়ে দেখতে নিয়ে গেছে, একটা জায়গায় মেয়ে দেখতে নিয়ে গেছে। আমি মেয়ে দেখলাম এবং মেয়েটার নাম ছিল হচ্ছে আলেয়া। আলেয়া আক্তার মেয়েটার নাম। মেয়েটাকে দেখছি, দেখতে শুনতে ভালোই আছে। আমার আম্মা বলে এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। আমি মায়ের বলি আমি তো মায়াবতীকে বিয়ে করছি, আর আমি তো মায়াবতীর সঙ্গে আছি, আমি অন্য কারো কেন বিয়ে করাবো। আমার মায়ের সবাই বলে দিছে যে হয়তো বিয়ে শাদী করলে ওই ঠিক হয়ে যাবে, বা ওর মাথা থেকে সমস্যাগুলো হয়তো সমাধান হয়ে যাবে, ওকে বিয়ে শাদী করাই দেন। এটাই সবার কাছে মানে সবাই বলা বলি করছে, যার কারণে আমার মা তখন পাগল হয়ে গেছে আমাকে বিয়ে করানোর জন্য। এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন আমাকে বিয়ে করায়, এবং জোর জবরদস্তি করেই বিয়ে করায়। আমার আসলে বিয়ে করার কোনো রকমের ইচ্ছা ছিল না, আমার চাপে পড়ে তখন আমি বিয়ে করি। বিয়ে করার পরে বাসর করে অনেকেই তো তাদের বউকে অনেক কিছু বলে। আমি বাসর করে আমার বউরে বললাম যে আমি তোমার মায়াবতী বলে ডাকবো, তোমার আমি আলেয়া বলে ডাকবো না, তোমার মায়াবতী বলে ডাকবো। আমার বউ তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার মায়াবতী বলেই ডাকেন। তো আমি কিন্তু আমার মায়াবতীর কোনো কিছুই আলেয়ার মাঝে পাইতাম না। মায়াবতী যেমন সুন্দর ছিল, লম্বা ছিল, অমায়িক চেহারা ছিল, এর কোনো কিছুই আমার বউ আলেয়ার মাঝে নাই। তারপরেও আমি আলেয়ার সঙ্গে দিন কাটাচ্ছিলাম। এভাবে প্রায় বৎসরখানেক কেটে যায়। আমি তখন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে যাই, এবং অনেকটা সুস্থ হয়ে যায়, কিন্তু মনের ভিতর থেকে একটা মানে আপনার শস্য পরিমাণ আমি মায়াবতীকে সরাতে পারিনি। তখনও পর্যন্ত কিন্তু আমার দেহ মনে প্রাণে বারবার মায়াবতী 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 জেগে উঠতেছিল। আমার মায়াবতীর জন্যই কষ্ট হচ্ছিল, আর কোনো কিছুর জন্য আমার কষ্ট হয় না। শুধু মায়াবতীকে আমি দেখবো, মায়াবতী কোথায় চলে গেল, ও কেন আসে না, এত বৎসর হয়ে গেল কেন আসে না। এভাবে প্রায় 1.5 বৎসর কেটে গেছে। 1.5 বৎসর পরে একদিন আমার বউ তখন আলেয়ার ঘরে কোনো সন্তানাদি হয় না, কোনো কিছু হয় না। না হওয়ার পরে আমার মা তখন আমার করলো কি, একদিন একটা কবিরাজের বাড়িতে পাঠাইছে। আমার একটা কবিরাজের বাড়িতে পাঠাইলে আমার মা বলতেছে যে কবিরাজের বাড়িতে গিয়ে আমার বউয়ের জন্য একটা তাবিজ আনার জন্য। তো ওই কবিরাজের নাম ছিল নকশি কবিরাজ। উনি যদিও এখন বেঁচে নাই, এবং সে খুব নাম করা একজন কবিরাজ ছিল আমাদের এলাকাতে। মানে উনি এরকম হইতো, মানে নকশা করে দিত, মানে অনেক কিছু নকশা করতে, জন্য সবাই ওনাকে নকশি কবিরাজ বলে। তো নকশি কবিরাজের বাড়িতে রওনা দিলাম, দিনে 2টা বাজে ওনার বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। তো যাইতে যেতে চিন্তা করছি আমি ওই কবিরাজে মায়াবতীর কথাও জিজ্ঞেস করব। তো প্রথমে গেছি, যাওয়ার পরে কবিরাজ যেন আমার দিকে তাকাইতেছে কেমনে কেমনে। তাকানোর পরে আমি বলতেছিলাম যে আমার ওয়াইফের সমস্যা, বাচ্চা হয় না, আমার আম্মা পাঠাইছে, এমন এমন ঠিকানা দিছে, সব কিছু দেওয়ার পরে একটা তাবিজ দিছে। বলছি তাবিজটা নিয়ে তোমার বউয়ের শরীরে বাঁধবা, এবং তারে আমার কাছে একদিন নিয়ে এসে আমি জার ফুকর করে দেবো, বাচ্চা হবে। তখন আমি বললাম যে হুজুর, উনি একদম মানে আপনার লম্বা দাড়ি ছিল, মাথায় সবসময় লাল পাগড়ি পরে রাখতো, মানে একটু অন্যরকম বেশভূষা টাইপের ছিল। তাই বললাম যে হুজুর, আপনার একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি আমাকে উত্তর দেন। আমি তো এক সমস্যা নিয়ে আসছি, আমি আরেকটা সমস্যার কথা জানতে চাই। উনি বলে হ্যাঁ সমস্যা নেই, বলো। আমি বললাম আমার মায়াবতী কোথায় আছে, আপনি কি বলতে পারেন? এটা বলার পরেই উনি আমার দিকে খুব অবাক নজরে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে উনি আমাকে বলতেছে যে তোমার মায়াবতীকে কি দরকার। আমি বললাম মায়াবতীকে দরকার, আমি তো মায়াবতীর সঙ্গে অনেক দিন ধরে ছিলাম, তার জন্য আমার ভিতরটা খুব কষ্ট হচ্ছে, আমি আমার মায়াবতীকে চাই। পরে বলে না, তোমার মায়াবতীকে তো এখন আর তোমার দরকার নেই, তুমি বিয়ে করছো আলেয়াকে, এবং আলেয়ার ঘরের সন্তানাদি হবে, তার সঙ্গে তুমি থাকবা, এখন কেন তোমার মায়াবতীকে লাগবে। আমি বললাম হুজুর, আমি যদি আলেয়া নয় আরও 100টাও বিয়ে করি, তারপরেও আমার ভিতর থেকে আমি কোনোভাবেই মায়াবতীকে সরাতে পারবো না। আমার ভিতরটা বারবার মায়াবতীর জন্য কান্না করতেছে, কষ্ট হইতেছে, আমি আমার মায়াবতীকে চাই। উনি বলতেছে না, এটা অন্যায়, তোমার মায়াবতীকে প্রয়োজন নাই। আর একটা কথা তিনি তখন আমাকে বলতেছে যে তোমার মায়াবতী তোমার আশেপাশে আছে, কিন্তু সে তোমার কাছে আসতে পারতেছে না। আমি বললাম মানি, এটা আপনি কি বললেন? বলে হ্যাঁ, তোমার মায়াবতী তোমার আশেপাশে ঘুরতেছে, তোমার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু তোমার কাছে আসতে পারে না। আচ্ছা তুমি আজকে চলে যাও, আমি পরে কথা বলবো। উনি আর আমার সঙ্গে কথা বললো না।
কথা না বলে আমাকে স্কিপ করলো। আমি তখন তাবিজ টেনে আমার বউয়ের শরীরে মাকে দিয়ে আমার বউয়ের শরীরে বাঁধাইলাম। বউয়ের প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি বা সংসারের প্রতি আমার বিন্দু পরিমাণেরও কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই। মনের ভিতর তখন একটাই কথা বারবার বেজে ওঠে, আমি আমার মায়াবতীকে কীভাবে পাবো, মায়াবতীকে কোথায় পাবো, কোথায় গেলে মায়াবতীর সন্ধান পাবো। শুধু এটা, মায়াবতী মায়াবতী, খালি মায়াবতী। এরকম করে করে প্রায় বেশ কিছুদিন পরে আমি আবারও ওই নকশি কবিরাজের কাছে গেলাম। মানে ওনার কথাটা আমার ভিতরে কেমন জানি একটু অন্যরকম নাড়া দিয়ে বসলো যে মায়াবতী আমার আশেপাশে আছে, কিন্তু সে চাইলেও আমার কাছে আসতে পারে না। কেন আসতে পারে না, এই প্রশ্নটাই তখন মনের মাঝে জাগছে। জাগার পরে আমি কবিরাজের বাড়িতে গেলাম। কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে সত্যি করে বলেন তো, কেন মায়াবতী আমার কাছে চাইলেও আসতে পারে না? সত্যি তার কারণটা কি, আপনি যদি আমাকে একটু খুলে বলেন। এবং আমি সেদিন অনেক টাকাও নিয়ে গেছিলাম যে উনি যত টাকা আছে আমি তত টাকাই দিব, তারপরও যেন আমি সত্যটা জানতে পারি। আমি সকালে গেলাম, বিকেল পর্যন্ত তার এখানে বসে আছি। সে আমার সঙ্গে কথা বলে না, আর কথা বলে ইগনোর করে। সারাটা রাত তার বাড়ির উঠানে কাটাই দিলাম, কবিরাজের বাড়ির উঠানে কাটাই দিলাম। পরের দিন সকালবেলা যখন কবিরাজ দেখতে পাইছে যে আমি তার বাড়ির উঠানে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে আছি, তখন ফজরের সময় সে নামাজ পড়তে যাচ্ছে, সে আমাকে ডাক দিছে। দেওয়ার পরে আমি উঠছি, উঠে আমি উজু করে তার সঙ্গে মসজিদে ঢুকছি, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে কবিরাজটা আমাকে নিয়ে মসজিদের একটা কোণার মধ্যে বসছে, তখন ফজরের পরে। উনি কিন্তু তখনকার সময়ের খুব নাম করা একজন কবিরাজ ছিল, ওনার সিরিয়াল পাওয়া অনেক কঠিন ছিল আর কি। তখন কিন্তু আমি ইনকাম করি না, আমার 2 ভাইয়ের ইনকামে আমাদের গোটা পরিবার চলে। তারপরে আমাকে বলতেছে, উনি কোনায় ডাক দিয়ে নিয়ে বলতেছে, কামাল হোসেন তুমি এরকম পাগলামি কেন করতেছো, বাড়ি যাওনি কেন কালকে? আমি বললাম হুজুর আমি মায়াবতীকে চাই, আমি মায়াবতীকে চাই। বলে তুমি যে বারবার মায়াবতী মায়াবতী করতেছো, তোমার যে করে বউ আছে তার কি হবে? আমি বললাম আমি জানি না তার কি হবে, আমি তো তাকে বিয়ে করতে চাই না। আমার পরিবার জোর করে আমাকে বিয়ে করাইছে, আমি তো তাকে আমার বউ হিসাবে এখনো মন থেকে আমি তাকে বউ হিসাবে মেনেই নিতে পারি নাই। আমি আমার মায়াবতীর জন্য কষ্ট করতেছি, আমার মায়াবতীর জন্য কষ্ট হচ্ছে। হুজুর আমি আমার মায়াবতীকে চাই, আপনি যে করেই পারেন আমার মায়াবতীর কাছে আমাকে নিয়ে যান। উনি তখন বলে, দেখো পাগলামি করো না, পাগলামি করলেই কিন্তু সব কিছু সমাধা হবে না। তোমার মায়াবতীও তোমার কাছে আসার চেষ্টা করতেছে, কিন্তু তুমি তো জানো মায়াবতী কোনো মানুষ নয়, সে হচ্ছে একটা পরী, আর তুমি হলো একটা মানুষ। মানুষ আর পরীর মাঝে কখনো কোনো সম্পর্ক হয় না, আর যদিও কোনো সম্পর্ক হয়ে যায়, এটা মানুষ এবং পরী কারোর জন্যই ভালো কোনো কিছু বয়ে আনে না। তুমি এখনও ভালো আছে এই মায়াবতী সব কিছু ছেড়ে দিয়ে তুমি তোমার পরিবারের কাছে যাও, তোমার বাবা মায়ের সঙ্গে থাকো, তাদেরকে সময় দাও, দেখবে তোমার ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, তুমি সব কিছু ভুলে যেতে পারবা। আর যদি তুমি তা না করো, তাহলে মায়াবতী করে তুমি একটা সময় পাগল হয়ে যাবা, তুমি এগুলো ছেড়ে দাও। আমি বললাম না, আপনি যাই বলেন যেটাই বলেন, আপনি যেহেতু এইটা আমাকে বলছেন যে মায়াবতী আমার আশেপাশে আছে, সে আমার কাছে আসতে পারতেছে না, তার মানে আমি নিশ্চিত যে আপনি জানেন আমার মায়াবতী কোথায় আছে, এবং আপনি একমাত্র আমাকে আমার মায়াবতীর কাছে দিতে পারবেন, এছাড়া আর কেউ পারবে না। আমি আপনাকে ছাড়বো না। উনি অনেক বুঝাইছে আমাকে, কিন্তু আমি ওনার কোনো বুঝে নেই। ওনার কোনো বুঝ না নিয়ে আমি ওনার বাড়িতে বসে আছি। ওনার বাড়িতে যেই আপনার আসে, রুগীরা আসে, রুগীদের হেল্প করি, সাহায্য করি, ওদেরকে পানি দেই, সিরিয়াল করি। এরকম করে প্রায় 5-7 দিনের মতো আমি পুরোপুরি তার এখানে থেকে গেলাম। 5-7 দিন পরে আমার বাবা তখন তার বাড়িতে গেছে। তার বাড়িতে গিয়া বাবা আমাকে দেখছে। দেখে আব্বা আমারে বলতেছে যে কামাল হোসেন তুমি এখানে কি করো, বাড়ি চলো। যে না আব্বা আমি বাড়ি যাব না। আব্বা বলে তোমার বউ তোমার জন্য কান্না করতেছে, তোমার বউ তোমাকে যাইতে বলতেছে, তুমি চলো। যে না আব্বা আমি যাব না। আমার আব্বা বলে, দেখো কামাল হোসেন পাগলামি করো না, পাগলামি করে চাকরিটাও ছাড়ছো, এখন এসব কেন করতেছো, তুমি বাড়ি চলো, তোমার বউ তোমার জন্য কান্না করতেছে। আমি বলছি আমি বাড়ি যাব না, আমি এখানে থাকবো। আমার আব্বা ব্যর্থ হয়ে ফিরে গেল, এবং এরপরে আমার বউ আর আমার মা আসছে আমাকে নেওয়ার জন্য ওই বাড়ি থেকে। তারা যথেষ্ট পরিমাণে বুঝাইতেছে, আমার মা কান্নাকাটি করতেছে, আমার হাতে পায়ে ধরতেছে, আমার বউ বুঝাইতেছে। আমার কথা একটা যে না, যেহেতু আমি এখানে একটা ক্লু পাইছি, এখানে আমি কিছু একটা পাইছি, তাহলে আমি আর এখান থেকে যাব না। এই লোকটাই আমাকে একমাত্র আমার মায়াবতীর কাছে নিয়ে যেতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। যতই বুঝাইলাম, যতই করলাম না, কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। আমার আব্বা আম্মা এবং আমার বউকেই আমাকে বাড়ি ফিরিয়ে নিতে পারিনি। এইভাবে টানা 2 মাস, 1 দিন 2 দিন নয়, টানা 2 মাস আমি এই মায়াবতীর জন্য এই কবিরাজের কাছে পড়ে আছি। 2 মাস পরে আমার বউ সম্ভবত আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা কবিরাজের কাছে আসছে, আইসা বলতেছে যে হুজুর আমার বৌমাটা তো চলে গেল, এই অমানুষের সংসার করবে না, মেয়েটা চলে গেছে, আমার ছেলেটার এখন কি হবে? তো কবিরাজ আমার মাকে কি বুঝিয়ে দিছে, আমার আম্মা চলে গেছে।
সেদিন রাত 10টার দিকে আমাকে কবিরাজ ডেকে নিয়েছে তার বৈঠকখানায়। ডেকে নিয়ে আমাকে বলতেছে, আজকে 2 থেকে আড়াই মাসের মতো বিনা পরিশ্রমিকে, বিনা টাকায় তুমি আমার এখানে ডিউটি করতেছো। সকাল থেকে রাত, রাত হতে সকাল, সারাটাক্ষণ তুমি এখানে কাজ করো। এইটা দেখে আমার খুব খারাপ লাগে। তুমি একজন আর্মি ছিলা, তোমার জীবনে তুমি সব কিছু হারাইছো। তুমি কি বুঝতেছো না যে এই মায়াবতী তোমার চাকরিটা খেয়েছে, তোমাকে পরিবারের কাছ থেকে আলাদা করেছে, তোমার বউয়ের কাছ থেকে তোমাকে আলাদা করেছে, সংসারের কাছ থেকে আলাদা করেছে। তুমি নিজের আর কতটা ক্ষতি করতে চাও? আমি বললাম, হুজুর, আমি জীবনের যত ক্ষতি হোক, আমার যাই হোক, যেটাই হোক, আমি মায়াবতীকে চাই। উনি বলে, সত্যি তুমি মায়াবতীকে চাও? আমি বললাম, জি চাই। হুজুর আমাকে বলে, তুমি যদি এবার মায়াবতীর কাছে যাও, তোমার এর থেকেও বড় ক্ষতি হবে। এতদিন যা ক্ষতি হয়েছে, যাই হয়েছে, যেটাই হয়েছে, তার থেকেও আরও বড় ক্ষতি হবে। আমি বললাম, আমার যত বড়ই ক্ষতি হোক, আমি আপনাকে একটা কথাই বলি, আমি আমার মায়াবতীকে চাই। আমি এছাড়া আর কোনো কিছুই আপনার কাছে চাই না। উনি বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার মায়াবতীর কাছে নিয়ে যেতে পারবো না, তবে আমি তোমাকে একটা কথা বলি। তুমি যে কোনো একটা ডাক্তারের কাছে যাবা, যে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে কথা বলবা, দেখবা তোমার শরীরের ভিতরে একটা তাবিজ দেওয়া আছে, তোমার শরীরে মাংসের ভিতরে। এটা অপারেশন করে বের করো, এবং এটা যদি অপারেশন করে বের করতে পারো, তবেই তোমার মায়াবতী তোমার কাছে আসবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে যাই, তুমি আর কখনো কোনো দিন আমার কাছে আসবা না। আর আমি যে তোমাকে এটা বলেছি, তুমি সেটা কারো কাছে বলবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আর কোনো দেরি করলাম না। সাথে সাথে আমি আমার বডিতে কোথায় আমার এই জিনিসটা আছে, এটা আমি খোঁজা শুরু করলাম। এবং একটা পর্যায়ে আমার রানের পিছনের অংশে অপারেশনের মাধ্যমে একটা ছোট্ট তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়। মানে তাবিজ বলতে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, এবং যেটার কারণে আর মায়াবতী আমার কাছে আসতে পারে না। আমি ডাক্তারি অপারেশনের মাধ্যমে আমি এটা বের করি। আপনি বিশ্বাস করবেন না, আমি আমার শরীর থেকে এই জিনিসটা বের করার সঙ্গে সঙ্গে মায়াবতী এসে আমার সঙ্গে আলিঙ্গন করে। আমি এত বৎসর পর মায়াবতীকে দেখতে পাইছি। আমি যে এতটা আনন্দিত হয়েছি, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। ঠিক হসপিটাল থেকে মায়াবতী সরাসরি আমাকে দুর্গম পাহাড়ের নতুন একটা জায়গায় নিয়ে যায়। ওই আমাকে যে জায়গাটা নিয়ে যায়, এই জায়গাটা আমি চিনি না। এটা আমার সম্পূর্ণ নতুন একটা জায়গা। ওই জায়গার ভিতরে তখন আমাদের নতুন সংসার শুরু হয়। ওখানে আমি মায়াবতীকে নিয়ে থাকতেছি। ওই আমাকে ওই এক রাতের মধ্যে নিয়ে চলে গেছে। এক রাতের মধ্যে আমাকে এই থেকে, মানে আপনার হসপিটাল থেকে নিয়ে গেছে। আমি আমার জীবনে আবারও পূর্ণতা পেলাম, আবারও সুখ পেলাম, শান্তি পেলাম। আমার আর কোনো কিছু চাওয়ার নাই। মায়াবতী আমাকে নিজ হাতে খাওয়াই দিচ্ছে, আমাকে গোসল করাই দিচ্ছে, আমাকে তার কোলে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি যখন যা চাচ্ছি, মায়াবতী আমাকে তাই দিচ্ছে। নিজের বুকে আমাকে জড়িয়ে ধরতেছে। মায়াবতীর শরীরে এমন এক ঘ্রাণ, এমন এক গন্ধ, যেটা পৃথিবীর সমস্ত গন্ধকে হার মানাবে। এইভাবে মায়াবতীর সঙ্গে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় কত বৎসর যে আমি ছিলাম, তার কোনো হিসাব নাই। দীর্ঘদিন থাকার পরে কিছুদিন পরে আমি হঠাৎ করে দেখলাম মায়াবতীর মাঝে কেমন জানি একটা অন্যরকম কষ্ট কাজ করতেছে। মানে ও আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলে, মানে কথা বলে ঠিক, কিন্তু তার মনটা সবসময়, মানে মুখটা সবসময় গম্ভীর হয়ে থাকে। আমি ওকে সবসময় একটা সুন্দরী রমণী রূপে দেখতে পেতাম, মানে একটা নারী রূপে দেখতে পেতাম। এছাড়া আর কোনো রূপে কিন্তু আমি ওকে দেখি নাই, কোনো ভয়ঙ্কর রূপ বা এরকম কোনো রূপে দেখি নাই। তো দেখার পর আমি সবসময় ও মন খারাপ করে থাকতো আমার সঙ্গে লাস্ট কয়েকটা দিন। তো আমি বললাম, মায়াবতী, আমি খুব খেয়াল করে দেখলাম যে তুমি সবসময় আমার উপর মন খারাপ করে আছো। তুমি মন খারাপ করে থাকো কেন? আমার উপর মন খারাপ করে থাকো। আমার উপর এতটা মন খারাপ হওয়ার কারণ কি? আমি কি কোনো অন্যায় করেছি? মায়াবতী আমাকে বলে, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কি রাখবা? আমি বললাম, তোমার সমস্ত কথা রাখার জন্য আমি প্রস্তুত। তুমি যা বলবা, যেটা বলবা, আমি সেটাই রাখবো। আমি তোমার কোনো কথা ফেলবো না। মায়াবতী আমাকে বলে, তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে দিয়ে আসি, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, এবং সেখানে গিয়ে একটা বিয়ে শাদী করে তুমি একটা সংসার শুরু করো, এবং আমাকে ভুলে যাও। মায়াবতীর এই কথাটা শুনে আমার চোখে তখন জল চলে আসলো। আমি ওকে বললাম যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি আমার পরিবার পরিজন সব কিছু তোমার জন্য ছেড়ে দিয়েছি। আমি রাস্তায় হাঁটতে গেলে সবাই আমাকে পাগলা বলে ডাকে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একজন সৈনিক ছিলাম, সেখান থেকে চাকরি ছেড়ে দিলাম শুধু তোমার প্রেমে, তোমার মায়ার, তোমার ভালোবাসায়। আজকে তুমি এগুলো কি বলতেছো? আমাকে তুমি ছেড়ে দিবা? তুমি এটা কেন বলতেছো আমাকে বিয়ে করার জন্য? তখন মায়াবতী খুব দুঃখ করে আমাকে বলতেছিল যে আমি চাইলেও আর তোমার সঙ্গে খুব বেশি দিন থাকতে পারবো না। আমি তখন বললাম, কেন? তুমি চাইলেও আমার সঙ্গে থাকতে পারবো না কেন? কি হয়েছে? মায়াবতী তখন আমাকে বলে, আমার নামে এমন এক সর্দারের কাছে বিচার দেওয়া হয়েছে, মানে আমাদের এমন এক সর্দারের কাছে আমার নামে বিচার দেওয়া হয়েছে, আমার তোমাকে রেখে চলে যেতে হবে। আমার তোমাকে রেখে চলে যেতে হবে, তা না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে।
আমাকে এরকম করে বলতেছে। তা আমি তো আর ওদের জগৎ সম্বন্ধে জানি না। আমি তখন বললাম যে, "কেন? তোমার নামে কোথায় বিচার দেওয়া হয়েছে এবং তোমার কি ক্ষতি হবে?" ও তখন আমাকে বলল যে, "দেখো, তোমরা মানুষরা যেরকম সংসার করো, বিয়ে-শাদী করো, তোমাদের যেরকম মানে সর্দার আছে বা তোমাদের চেয়ারম্যান আছে বা তোমাদের প্রশাসন আছে, ঠিক আমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমাদেরও সমাজ আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সবকিছু আছে। আমাদের কিন্তু কড়া নিষেধ যে মানুষের সঙ্গে মিশা, মানুষের কাছে যাওয়া বা কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক তৈরি করা। এটা কিন্তু পুরো কড়াকড়ি নিষেধ আছে। এরপরও সেই নিষেধকে উপেক্ষা করে সেদিন তোমার গোসল করা আমাকে মুগ্ধ করেছে। তুমি আমার সামনে খালি গায়ে এত সুন্দরভাবে গোসল করেছ, যেটা দেখে আমি তোমার প্রতি পাগল হয়ে গিয়েছিলাম। যার কারণে আমি তোমার সামনে ধরা দিয়েছি বা তোমাকে আমার রূপ দেখিয়েছি, তোমার কাছে এসেছি। আজ এটাই হয়তো আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি বেশিদিন তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার এখান থেকে চলে যেতে হবে। তুমি তোমার পরিবারের কাছে চলে যাও এবং তোমার পরিবারের কাছে গিয়ে তুমি বিয়ে-শাদী করো, তাদের সঙ্গে তুমি থাকো, আমাকে নিয়ে আর ভেবো না।" আমি বললাম, "মায়াবতী রে, তুমি কি বলতেছো যে না, এটা হতে পারে না। এটা হতে পারে না, আমি এটা কোনোভাবে মানতে পারবো না। তুমি এটা কইরো না।" ওই তখন খুব মন খারাপ করে। এই ঘটনা ঠিক ২ দিন পরে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি আর মায়াবতীকে দেখতে পাচ্ছি না। যে পাহাড়টাতে আমরা থাকতাম, এটা ছিল বান্দরবানেরই একটা গহীন পাহাড়। আশেপাশে তেমন কোনো আপনার উপজাতিদের পাড়া ছিল না। তবে সেখান থেকে বেশ দূরে একটা পাড়া ছিল, তবে ওই পাড়ায় আমি কখনোই যাইনি। ওইদিন হঠাৎ করে যখন মায়াবতীকে দেখতে পাচ্ছি না, তখন আমি বুঝে গেলাম যে হয়তো মায়াবতী আমার কাছ থেকে চিরতরে চলে গেছে। ও হয়তো আর আসবে না। আমি এই দুর্গম পাহাড়ের উপরে বসে, বসে অঝোরে কান্না করতেছিলাম ওর জন্য। খুব কান্না করতেছিলাম। কান্না করে ১ দিন নয়, ২ দিন নয়, টানা ৩ দিন আমি এই দুর্গম পাহাড়ে বসে আছি। আমার কোনো খাওয়া নেই, দাওয়া নেই। আমি কোনো কিছু খেতে পারি না বা আমার তো এখানে কোনো খাওয়া নেই। ৩ দিন পরে একেবারে অসুস্থ শরীর নিয়ে ওই চাকমা পাড়ার মধ্যে গিয়ে পৌঁছাই এবং ওই পাড়ার মধ্যে পৌঁছানোর পরে ওই পাড়ার যারা কারবারি ছিল, যে কারবারি ছিল, সে কারবারির বাড়িতে আমাকে পাড়ার মানুষ নিয়ে যায় এবং তারা তখন সেখানকারই আর্মি ক্যাম্পে খবর দেয়। ক্যাম্পে খবর দেওয়ার পরে ক্যাম্প আমাকে ওখান থেকে উদ্ধার করে। উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরেই তখন ক্যাম্পে থেকে তারা আমার পরিচয় পায় কিনা সেটা আমি জানি না। ওইখান থেকে তারা কীভাবে যেন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করে আমাকে আমার পরিবারের কাছে হস্তক্ষেপ করে। মানে আমার পরিবারের কাছে পাঠায়। পরিবারের কাছে পাঠানোর পরে আমি ওর পরিবারের কাছে পড়ে আছি। আমি কোনো কিছু খাই না, কোনো কিছু খাই না, ঘুমাই না। এই খাটের মধ্যে বসে আছে। আমার আম্মা কত হুজুর, কবিরাজ কত কিছু আমার জন্য আনতেছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। এইভাবে প্রায় আমি মাস খানেকের মতো বাড়িতে ছিলাম। মাসখানেক বাড়িতে থাকার পরে আমার ভিতরের এই কষ্টটা আমি আর ধরে রাখতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো, যেখানটাতে ১ম এ আমার মায়াবতীর সাথে দেখা হয়েছে, আমি যেটাতে ১ম মায়াবতীকে দেখেছিলাম, আমি মায়াবতীর সঙ্গে সেই জায়গাটার মধ্যেই গিয়ে থাকবো। মানে ওই জায়গাটার মধ্যে আমি একা, একা থাকবো। মায়াবতী হয়তো কোনো না কোনো একদিন আমার এই দুঃখ দুর্দশা দেখে আমার কাছে ফিরে আসবে। ১.৫ মাস পর্যন্ত পরিবারে থেকে ১.৫ মাস পরে আমি পরিবার থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে গেলাম। সর্বপ্রথম আমি যে আর্মি ক্যাম্পে ছিলাম, ক্যাম্পের পাশেই যে কূপ ছিল, ওই কূপের পাড়ে যেখানে সর্বপ্রথম আমি মায়াবতীকে দেখেছিলাম, আমি পুনরায় আবারও সেখানে চলে আসি এবং আসার পরে ওই কূপের পাড়ে আমি তখন বসে আছি শুধু মায়াবতীকে দেখার জন্য। আমি পাহাড়ে যে ফল-ফুলগুলো আছে, ফলমূল আছে, এগুলা খাই। আর আমি তো আর্মির একজন সৈনিক ছিলাম। আমি বুঝতে পারি যে পাহাড়ের সঙ্গে কীভাবে মিশে নিতে হয় বা কী ধরনের খাবার খেতে হয়। ওইগুলো খেয়ে কোনোরকম আমি শুধু নিজের জীবনটা বাঁচায় রাখছি। নিজের জীবনটা বাঁচায় রাখছি। এইভাবে বেশ কয়েকদিন ওইখানে থাকার পর ওইখানে কিন্তু কেউ আমাকে দেখে না। আমি খুব ছদ্মবেশে খুব গোপনে ওই জায়গাটার মধ্যে লুকিয়ে আছি এবং প্রতিটা রাতের বেলা এই জায়গায় যেখানে মায়াবতীকে নিয়ে আমি গল্প করতাম, কথা বলতাম, ওই জায়গাটায় বসে, বসে অঝোরে কান্না করতেছি। মায়াবতীর জন্য অঝোরে কান্না করতেছি। কিন্তু না, আমার মায়াবতীকে আমি আর দেখতে পাচ্ছি না। এভাবে প্রায় বহু মাস কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমি হঠাৎ করে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ দেখতে পেলাম। যেই সাপটা ওই কূপের মাঝখান বরাবর এরকম বারবার মানে গোল চিহ্ন, মানে গোল গোল করে এরকম ঘুরতেছে। ঘুরতেছে, 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 ঘুরতেছে দেখে আমি বুঝতে পারলাম না যে এটা এরকম এখানে ঘুরে কেন? ঘুরতেছে, 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 এরকম করে ঘুরাফেরা করে। আমার কাছে মনে হয়েছিল যেন এটা সম্ভবত মায়াবতীর কিছু একটা হতে পারে। আমি তখন করলাম কি, মানে এই পানিতে নেমে গেলাম সাপটার কাছে যাওয়ার জন্য। পানির খুব কাছাকাছি চলে গেলাম সাপটার কাছে। এটা আমাকে দেখলে ডুব দিয়ে দেয়। হ্যাঁ, আমাকে দেখে ডুব দিয়ে অন্যদিকে চলে যায়। আমি টের পাই না।
এটাকে আর পাই না, এবং আবার যখন আমি পাড়ে আসি তখন এটা আবার এখানে বাসা দেয়। এরকম 2 দিন 3 দিন পরে একদিন দেখলাম কি এটার মুখের মধ্যে একটা কি জানি জল করতেছে, মানে মুখের মধ্যে কি জানি জল করতেছে দেখা আমি ওই দিন আবারও নামছি ওটাকে ধরার জন্য, সাপটাকে ধরার জন্য। নামার পরে এটার মুখে যে জল করা এই জিনিসটা মুখ থেকে বের করে এটা তখন ডুব দিয়ে দিল। ডুব দেওয়ার পরে আমি তখন জিনিসটা হাতে নিলাম, এটা খুব গরম ছিল এবং হাতে নিয়ে দেখলাম এটা অনেকটা ভারী, মানে অনেকটা ভারী, দেখে মনে হচ্ছে কোনো একটা পাথরের টুকরো হবে, তবে সাদা পাথর। এবং এইটা আপনার জলে, মানে পাথরটা মনে হয় কি ভিতর থেকে জ্বলতেছে, আলো বেরোচ্ছে পাথর থেকে এরকম। তখন বেশ অবাক হয়ে গেলাম এটা কি। তবে এই পাথরটা এতটাই ভারী, পানিতে রাখলে এটা ডুবে যাওয়ার কথা, কিন্তু এটা পানিতে ডুবে না, এটা পানিতে ভাসে। এই পাথরটা যে আমি পাইছি এরপর থেকে আমি এই সাপটাকে আর দেখতে পাচ্ছি না, মানে এই পানিতে আর সাপটা নাই, এই সাপটাকে আর দেখি না। 3 থেকে 4 দিন পর্যন্ত পাথরটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। 3-4 দিন পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো সম্ভবত মায়াবতী আমার কাছে আসার জন্য কোনো একটা মেসেজ আমাকে দিয়েছে এই পাথরের মাধ্যমে। সম্ভবত এই পাথরটা দিয়ে আমার কাছে আসতে চায়, কিন্তু আমি তো কোনো কবিরাজ না বা কোনো তান্ত্রিক না, আমি তো কিছু বুঝি না, তাহলে কিভাবে আমার কাছে আনতে হবে আমি তো জানি না। আমি তখন করলাম কি, এই পাথরটা নিয়ে আমি হঠাৎ চিন্তা করলাম যে আমি নকশি কবিরাজের কাছে যাব। আমি নকশি কবিরাজের কাছে যাব, এবং কবিরাজের কাছে গেলে কবিরাজ হয়তো আমাকে একটা পথ বের করে দিবে যে হঠাৎ কেন সাপের মুখ থেকে পাথরটা পাইলাম আর আমাকে আমার মায়াবতী ছেড়ে চলে গেল, এরপরে কেন সাপটা আসলো আমার সামনে, এটা কেন ঘোরাফেরা করলো, আমাকে কেন এই পাথরটা দিয়ে গেল, এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। যার কারণে আমি এই পাথরটা নিয়ে সরাসরি চলে গেলাম ওই কবিরাজের বাড়িতে, মানে নকশি কবিরাজের বাড়িতে। এবং নকশি কবিরাজ অনেকের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে যাতায়াতগুলো করেন আপনি টাকা পয়সা কই পান? আমার মায়াবতী আমাকে এমন কিছু জিনিস দিয়ে গেছে যেটাতে আমার কোনো কিছুর অভাব হতো না, আমি সব পাইতাম, এবং ও আমাকে যা দিয়ে গেছে তা দিয়ে সম্ভবত আমি সারা জীবন বেশ ভালোভাবেই কাটাতে পারবো। এই শুধু আপনাকে এটুকুই বলে রাখি। এরপরে আমি এই পাথরটা নিয়ে চলে গেলাম হচ্ছে কবিরাজের বাড়িতে, এবং প্রায় 3 থেকে 4 দিন পরে আমি ওখানে গিয়ে পৌঁছাই। 3-4 দিন পরে পৌঁছানোর পরে কবিরাজ তো আমাকে দেখে অবাক, আমাকে দেখে বেশ অবাক, এবং আমার চেহারা দেখে সে চিনতে পারে না মানে আমার কেমন অবস্থা হয়েছে। আমার আর্থিকভাবে আমি মোটামুটি আমাকে ও এমন কিছু দিয়ে গেছে, খাবার দাবারে হয়তো আমি কষ্ট পেয়েছি দুর্গম পাহাড়ে, কিন্তু টাকা পয়সার অভাবে আমি পাইনি। আমাকে কিছু জিনিস দিয়ে গেছে যেগুলোতে আমি বেশ ভালোভাবে চলতে পারতাম, এবং এগুলো আমাকে ও গোপন করতে বলেছে, যার জন্য আমি হয়তো আপনাকে চতুর্থকে বলি কিছু কথা গোপন রাখার ওর আদেশ ছিল। এরপরে আমি এটা নিয়ে পাথরটা নিয়ে কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ তখনই আমাকে দেখে খুব অবাক, জিজ্ঞেস করলো কোত্থেকে আসছে। আমি তখন ওকে পুরো ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে আমি তখন পাথরটা ওনার হাতে দিলাম, দিয়ে বললাম যে এই পাথরটা আমি এইভাবে সাপের মুখে পাইছি, ও আমাকে এটা বলে চলে গেছে। এবং পাথরটা দেখে কবিরাজ বেশ খুশি হলো, মানে নকশি কবিরাজ অনেকটা খুশি হলো, হয়ে আমাকে বললো যে পাথরটা আমার কাছে দাও। পাথরটা ওনার কাছে দিলাম, দেওয়ার পরে উনি একটা লাল কাপড় দিয়ে পাথরটাকে পেঁচিয়ে ধরলো, ধরে আমারে বলতেছে তুমি চলে যাও, সামনের শুক্রবারে তুমি আমার কাছে আইসো। যেদিন আমি ওনাকে দিয়েছি ওই দিনটা সম্ভবত রবিবার ছিল। তুমি আমাকে বললো তুমি সামনের শুক্রবারে বিকালবেলা আইসো, আমি কিছু একটা করব। তো সেই থেকে আমি চিন্তা করলাম আমি তার বাড়িতেই পড়ে থাকবো। সে বললেন এখানে পড়ে থাকবা না, তুমি তোমার বাড়িতে যাও। আমি নকশি কবিরাজের বাড়ি থেকে আমি আমার বাড়িতে গেছি। আমার আব্বা আম্মা তো আমাকে দেখে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করছে, এত মাস পরে আমি ওর কোত্থেকে আসলাম, খুব কান্নাকাটি করতেছে। সেই রাতের বেলায় আমি স্বপ্নে দেখলাম কি, যে আমি একটা পাথর, মানে একটা ধরেন বিশাল আকৃতির একটা পাথর, এই পাথরের মাঝখানের ভিতরে, মানে পাথরটার মাঝখানে মায়াবতী মানে আটকায় আছে। আমি হাতুড়ি দিয়ে লোহা দিয়ে পিটাইতেছি পাথরটা ভেঙে মায়াবতীকে বের করার জন্য, কিন্তু আমি আর পারতেছি না। সারাটা রাত আমি এই স্বপ্নটা দেখলাম। স্বপ্নটা দেখে আমি শুক্রবার অপেক্ষা করলাম না, এর পরের দিন আমি কবিরাজের কাছে চলে গেছি। নকশি কবিরাজের কাছে গিয়ে বললাম যে আমি তো গতকালকে রাতে এমন এমন স্বপ্ন দেখলাম, আমি এই স্বপ্নটা তাহলে কেন দেখলাম? কবিরাজ আমাকে বলে তুমি অস্থির হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, এরকম অস্থির হইও না, এটা অস্থিরের কাজ না। আমি ওকে তোমার কাছে এনে দিব, তুমি বাড়ি যাও, শুক্রবারে বলছি তুমি শুক্রবারে এসো। কিন্তু সেই সময়টাতে আমি স্বপ্নটা দেখতেছিলাম বারবার, যে ও একটা পাথরের ভিতরে বন্দি, আমি হাতুড়ি দিয়া পাথর পিটিতেছি ওকে বের করার জন্য, কিন্তু আমাকে বের করতে পারতেছি না। এই স্বপ্ন কেন দেখতেছি আমি এটাও বুঝি না। আমি পুনরায় আবারও কবিরাজের বাড়িতে গেলাম। শুক্রবারে কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ খুব ক্ষিপ্ত হয়ে গেল, খুব রেগে গিয়ে আমাকে বললো যে তুমি চলে যাও, আমি কিছু করতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি করেন, আমি আপনাকে জ্বালাবো না, বিরক্ত করবো না। এরপরে মাঝে মাঝে তার কাছে যাইতাম, কিন্তু সে আর আমাকে কোনো আশ্রয় দিত না। এক পর্যায়ে আমি বলাবলি করতে শুরু করলাম যে আপনি আমাকে আমার পাথরটা দিয়ে দেন।
যে পাথরটা আপনি আমার কাছ থেকে নিয়েছেন পাথরটা দেন। উনি আমাকে কোনো পাথর দিল না। কিছুদিনের ভিতরেই তিনি তার এই গ্রামের বাড়ি ছেড়ে তখন শহরের দিকে চলে যায়। শহরমুখী হয়ে যায় এবং তার যে কবিরাজি পেশা, ওই কবিরাজি পেশাও তিনি প্রায় অনেকটাই ছেড়ে দেয়। আমি মামলা করি, লোকজনের সহযোগিতা নিই, কিন্তু আমি তার কাছ থেকে আর পাথরটা উদ্ধার করতে পারি না। কারণ আমি যে তাকে পাথর দিয়েছি, এটা তো আর আমি কোনো সাক্ষী বা প্রমাণ রাখি নাই। একটা পর্যায়ে এভাবে প্রায় ২০-২২ বৎসরের মতো আমি কবিরাজটার পিছনে দৌড়াই। সে আমাকে ওই পাথরটা দেয়নি এবং না দেওয়ার পরে একটা সময় কবিরাজ এন্তেকাল করে, কবিরাজ মারা যায়। কবিরাজ মারা যাওয়ার পরে আমি আর এর কোনো সন্ধান পেলাম না। তার ছেলে-মেয়ে যারা আছে তারা এখন অনেক বড়লোক। ঢাকাতে নিজেদের বাড়ি-গাড়ি বিশাল অবস্থা। কিন্তু এখন আমার অনেক বয়স হয়েছে, আমি বয়স্ক মানুষ। কিন্তু আজকের এই দিনটা পর্যন্ত আমি একই স্বপ্ন বারবার দেখে আসছি যে মায়াবতী একটা পাথরের মধ্যে আটকা আছে এবং আমি তাকে পাথরে ভেঙে বের করার চেষ্টা করতেছি, কিন্তু আমি পারি না। এমন কোনো হুজুর নাই, এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তান্ত্রিক নাই, আমি জানি নাই কেন এই স্বপ্নটা দেখি। তাবিজ তুমান কত কিছু আমাকে দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আজও আমি সেই একই স্বপ্ন দেখতেছি যে মায়াবতী এবং ওই মায়াবতী আপনার পাথরে বন্দী। আমি পাথর ভাঙার চেষ্টা করতেছি তাকে বের করতে, কিন্তু আমি পারতেছি না। এই জন্য আমি একটা রাতও ঘুমোতে পারি না। প্রত্যেকটা রাতে স্বপ্নটা দেখে লাফ দিয়ে উঠি। আপনার গল্পগুলো শুনি, তাই আমার জীবনের গল্পটা আমি আপনাকে বলেছি, যেটা আমাদের এলাকার প্রায় অনেকেই জানে। আপনাকে আবারও জানলাম, বললাম এই শেষ বয়সে এসেও যদি আপনার কাছে একটা সমাধা পাই, যদি আপনার কাছে এমন কোনো লোক থাকে আমাকে একটু ঠিকানা দিবেন। টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমি এখন আর মায়াবতীকে চাই না, কিন্তু নিভৃতে নীরবে ওই স্বপ্নটা থেকে মুক্তি পেতে চাই।